হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ এবং সুস্থ আছো। আমি একটু চেক করে নাই হালকেই আছি কিনা। হ্যাঁ, হালকেই আছি, ঠিকঠাক আছে। ওকে, আমাদের হচ্ছে আজকে ক্যাপশন দেখলেই বুঝতে পারবা যে অপটিক্স এর হচ্ছে বোর্ড এমসিকিউ সলভ ক্লাস। তো আমরা 48টা প্রবলেম সিলেক্ট করছি অপটিক্স থেকে। যদিও 50টা করার কথা, বাট আমি 48টার মধ্যেই মোটামুটি যতগুলো টপিক আছে সেই টপিকগুলো রাখার চেষ্টা করছি। এন্ড আমরা হচ্ছে বোর্ডে যেগুলো আসছে সেগুলো সলভ করবে, এন্ড অলসো কলেজে যেগুলো কলেজ পরীক্ষাতে টেস্ট পরীক্ষাতে যেগুলো ছিল মোটামুটি সেখান থেকেও কিছু সিলেক্ট করা হয়েছে। তো আমরা ক্লাসটা স্টার্ট করে দিব। যদি কেউ ক্লাসে যুক্ত হতে চাও, জুম লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করলেই হবে। আমরা হচ্ছে শুরু করে দিই। ওকে, ওকে, ঠিকঠাক। হুম, সব ঠিকঠাক আছে। ওকে, আমাদের ফার্স্ট যে প্রবলেমটা দেখতে পাচ্ছিস, আশা করি ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমন চৌধুরী। ওকে, আমাদের ফার্স্ট প্রবলেমটা, পয়েন্টিং ভেক্টরের একক কি? পয়েন্টিং ভেক্টরের একক কি? পয়েন্টিং ভেক্টর কি বলতে পারবি কেউ? তোদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি। পয়েন্টিং ভেক্টর ওই কি জানি ছিল, ভুলে গেছি ভাই। ওকে, সমস্যা নাই, আমি নিজেও ভুলে গেছি। ভাই টি শার্টটা এখনো পাইলাম না। এই টি শার্ট পাস নাই? না ভাই এখনো পাইনি। সবাই তো ভাইয়া খেলো, আমি তো পাইলাম না। ওকে, ওকে, আমি দেখি ভাইরে বলবো না আজকে। বলবি, মানে প্রবলেম হইতেই পারে মাঝে মধ্যে, এতগুলো আসলে কখন কাউকে পাঠানো হয় এগুলো আসলে সব ঠিকঠাক ভাবে দেখাশোনা করাটাও টাফ। প্রতি মাসে প্রায় আগের বার কয়টা 30-35টা করে টি শার্ট পাঠানো হয় প্রত্যেকটা মাসেই। এখন তো আরো মনে হয় বেশি। আগে যখন প্রথমবার পাইছিলাম তখন আমার মানে সাদ ভাই ফোন দিছিল যে তোমার কি এই অ্যাড্রেসে মানে পাঠাবো। তো বললাম যে হ্যাঁ সমস্যা নেই, পাঠান ভাই, আপনি আমার পাওয়া সমস্যা নেই। বাট এইবার তো সাদু ভাই ফোনও দিল না আমার। আরে, আগের বার ফোন দিছিল। ওকে, সমস্যা নেই, আমি ফোন দিবার। আচ্ছা, পয়েন্টিং ভেক্টরের একক কি? দেখ, পয়েন্টিং ভেক্টরকে এস দিয়ে প্রকাশ করা হয়। এস। তো এস ভেক্টর ইকুয়ালস টু, সূত্রটা হচ্ছে ই ভেক্টর ক্রস হচ্ছে এইচ ভেক্টর। এন্ড এটা হচ্ছে একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষমতা, এরকম কিছু একটা ছিল যতটুকু জানি, একক ক্ষেত্রফলে যে পরিমাণ ক্ষমতা। তো একক ক্ষেত্রফলে যদি ক্ষমতা হয় তাহলে ক্ষমতা হচ্ছে উপরে থাকবে পি, নিচে হচ্ছে এ। এটা যদি রাখি আমি, তাহলে এককটা কি আসবে? উপরে থাকতেছে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, আর ক্ষেত্রফলের এককটা হচ্ছে মিটার স্কোয়ার। ওকে, যেহেতু এটা ওয়াট, এটা কিন্তু ওয়াট। ওয়াট মানে কি? ওয়াট মানে আবার আমরা লিখতে পারি হচ্ছে ক্ষমতা। ক্ষমতা হচ্ছে যে কৃতকাজ ইনটু সময়। তাহলে কৃতকাজের এককটা কি? জুল। ইনটু হচ্ছে সময় অর্থাৎ সেকেন্ড, ডিভাইডেড বাই হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে জুল সেকেন্ড পার মিটার স্কোয়ার। সো দেখো এককটা কার সাথে মিলে যাচ্ছে। ওয়েট, ওয়েট, সরি, আমারই ভুল আছে, জুল পার সেকেন্ড। দেখো, ক্ষমতা হচ্ছে পি ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই টি। তাহলে এখানে ডাব্লিউর এককটা হচ্ছে জুল, টির এককটা হচ্ছে সেকেন্ড। তাহলে আমরা যদি একটা বসাই, তার মানে হচ্ছে জুল পার সেকেন্ড। তাহলে ওয়াটের জায়গায় কি হবে? জুল পার সেকেন্ড, আর নিচে হচ্ছে ক্ষেত্রফলটা মিটার স্কয়ার। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোদের সব উল্টাপাল্টা নাম। আচ্ছা, তা পয়েন্টিং ভেক্টরের একক কোনটি? দেখতে পাচ্ছ ঢাকা বোর্ড 2021 সালে আসছে কিন্তু পয়েন্টিং ভেক্টরের একক। সূত্রটা একটু মাথায় রাখতে হবে যে এস ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর। আবার এটাও মনে রাখতে পারো যে এইচ ইকুয়ালস টু হচ্ছে বি ডিভাইডেড বাই হচ্ছে মিউ নট। এটা। তো আমরা যদি এইখানে বসাই দিই, ভেক্টরের চিহ্নের এখানে লিখি, যদি ভেক্টর আকারে লিখি, তাহলে এইচ ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে বি ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে মিউ নট। তাহলে আবার এইটাকে সুন্দর মতো লেখা যায় যে এস ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে ই ভেক্টর ক্রস হচ্ছে এইচ ভেক্টরের জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে বি ভেক্টর ডিভাইডেড বাই হচ্ছে মিউ নট। তো আমরা মিউ নটটাকে সামনে নিয়ে আসতে পারি, 1/মিউ নট। এখানে থাকতে পারে হচ্ছে ই ভেক্টর ক্রস হচ্ছে বি ভেক্টর। এটা এস। হ্যাঁ,
এস দিয়ে হচ্ছে পয়েন্টিং ভেক্টরকে বোঝাই। তো এস ভেক্টর ইকুয়ালস টু 1/μ0 ই ভেক্টর ক্রস হচ্ছে বি ভেক্টর। সূত্রগুলো একটু মনে রাখতে হবে আমাদেরকে। তো একক ক্ষেত্রফলের হচ্ছে যে পরিমাণ ক্ষমতা লাভ করে সেটাই মূলত পয়েন্টিং ভেক্টর। সংজ্ঞাটা একটু বই থেকে দেখে নিও, বাট আমার যতটুকু মনে আছে আর কি, পি ডিভাইডেড বাই এ, সেখান থেকে আমি এককটা বলতে পারলাম জাস্ট সূত্র থেকে। তো দেখো আমাদের সূত্র, ফার্স্ট সূত্রটাও মনে রাখতে হবে। আমি একটু যদি বক্স করে দিই এখানে, এটা একটা সূত্র গেল। আর একটা সূত্র আমরা পাচ্ছি হচ্ছে এই জায়গাটা, এই দুইটা সূত্রই। সো পয়েন্টিং ভেক্টর থেকে যেহেতু প্রশ্ন আসছে একবার, তোমাদের বারও আসতে পারে, সো এককটা মনে রাখতে হবে এবং সূত্রগুলো কি কি আছে জেনে রাখা লাগবে। সো এককটা হচ্ছে জুল পার সেকেন্ড পার মিটার স্কয়ার। অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার, ঠিকঠাক। নেক্সট, পরিবর্তিত তড়িৎ চৌম্বক ক্ষেত্রের অনুপাত হলো, পরিবর্তিত তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের অনুপাতটা কোনটা? দেখো, সি ইকুয়ালস হচ্ছে ই ডিভাইডেড বাই হচ্ছে বি। সি ইকুয়ালস হচ্ছে ই ডিভাইডেড বাই ই বি। তাহলে তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে ই, চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে বি। তাহলে তাদের যে অনুপাতটা, সেই অনুপাতটা মূলত কি? আলোর বেগটা সি। অর্থাৎ তাহলে কি হবে? ওই মাধ্যমের আলোর বেগটা। সো অ্যান্সার কোনটা হবে? মাধ্যমের আলোর বেগটা। কিন্তু পরিবর্তিত তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রের অনুপাত অর্থাৎ ই ডিভাইডেড বাই বি, এইটার যে মান বা অনুপাতটা, সেই অনুপাতটা কিন্তু হচ্ছে যে মাধ্যমের কথা বলছে সেই মাধ্যমের আলোর বেগটা। পরিবর্তিত তড়িৎ ধরো অন্য একটা মাধ্যমে আসতেই পারে পরিবর্তিত তড়িৎ। ফার্স্ট অফ অল তো নর্মালি থাকে কোনটা? আমরা পড়ছি যে সূত্রটা ই নট ডিভাইডেড বাই হচ্ছে বি নট, এটা পড়ে আসছে। সি ইকুয়ালস টু, যদি কোনো অন্য কোনো মাধ্যম হয়ে যাইতো তখন সূত্রটা চেঞ্জ হয়, সি ইকুয়ালস টু ওই মাধ্যমের তড়িৎ ক্ষেত্র ডিভাইডেড বাই ওই মাধ্যমের চৌম্বক ক্ষেত্রটা। তাহলে অবশ্যই কি হবে? সিটা ওই মাধ্যমের আলোর বেগ। তো কি হবে? মাধ্যমের আলোর বেগ। সেন্সারটা হচ্ছে ঘ নাম্বার। তড়িৎ চৌম্বক তরঙ্গের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তোমাদের একদম শুরুতে যখন পড়ানো হয়েছে লেকচারটা, তখনই কিন্তু এই সূত্রগুলো লেখা হয়েছে। দেখো এগুলো কিন্তু রিসেন্টলি আসছে, আহামরি কিন্তু বেশি ধরে না। তো জিনিসগুলো জানা লাগবে, তরঙ্গ সম্পর্কে হালকা পাতলা আইডিয়া থাকা লাগবে কিন্তু অপটিক্স পড়তে গেলে। তড়িৎ ও চৌম্বক তরঙ্গের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? তাহলে তড়িৎ ক্ষেত্রের জন্য এবং চৌম্বক ক্ষেত্রের জন্য সেম সূত্রই কিন্তু, জাস্ট ই আর বিটা চেঞ্জ। তাহলে আমি যদি তড়িৎ ক্ষেত্রের জন্য লিখি তাহলে সূত্রটা ছিল হচ্ছে ইকুয়ালস টু ই নট সাইন 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু হচ্ছে সিটি মাইনাস হচ্ছে এক্স। তরঙ্গ যদি চ্যাপ্টারটা পড়তা তাহলে এই ইকুয়েশনটা কিভাবে আসছে না আসছে ভালো মতন জানতে পারতাম। আমাদের করা হয় কি, যখন অপটিক্সটা পড়া স্টার্ট করি ডিরেক্টলি এই সূত্রটা লিখে দেওয়া হয়। মূলত এটা হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গ বা যেটাকে আমরা বলি অনুপ্রস্থ তরঙ্গ, সেই অনুপ্রস্থ তরঙ্গের ইকুয়েশন। তো যেহেতু তড়িৎ চৌম্বক তরঙ্গ একটা কি অনুপ্রস্থ তরঙ্গ বা অগ্রগামী তরঙ্গ, সেই ক্ষেত্রে আমরা সূত্রটা লিখতে পারি এই সূত্রটা, ইকুয়ালস টু ই নট সাইন 2 পাই বাই ল্যামডা ইন্টু সিটি মাইনাস এক্স। ই আর ই নট এর জায়গায় শুধুমাত্র চেঞ্জ হয়ে যেতে পারে, কি হতে পারে? বি নট সাইন 2 পাই ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা ইন্টু সিটি মাইনাস এক্স, এটা। তো ভাইয়া, দেখো এখানে, হ্যাঁ বল। পয়েন্টিং ভেক্টরের সূত্র মানে সংজ্ঞা পাইছি ভাই। বল সংজ্ঞাটা। কোন একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ শক্তি অতিক্রম করে তাকে পয়েন্টিং ভেক্টর বলে। একে এস ভেক্টর দ্বারা চিহ্নিত করা হয়। এস ইজ ইকুয়াল টু ই, ই ভেক্টর ক্রস এইচ ভেক্টর। হুম হুম ই ভেক্টর ক্রস হচ্ছে এইচ ভেক্টর, আমরা মনে হয় লিখছি। ই ভেক্টর এই জি যে ভাই। লিখছিলাম ফার্স্টে। ওকে, তাহলে এই সংজ্ঞাটা একটু পড়ে রাখিস তাইলেই হবে। আচ্ছা দাঁড়া, ঠিক আছে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের তড়িৎ চৌম্বক তরঙ্গের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক। তাহলে দেখো এখান থেকে এই দুইটাই হচ্ছে তড়িৎ চৌম্বক তরঙ্গের জন্য ইকুয়েশন। আমাদের ফার্স্ট যে ইকুয়েশনটা আমরা দিয়ে স্টার্ট করি সেটাই, সেটার সাথে মিলে যায় হচ্ছে ক নাম্বারটা। নেক্সটে যাইতে, অ্যাপসিলন নট আর হচ্ছে এটাকে কি বলা হয় যেন, মিউ নট, এই দুইটার গুণফল এবং তার পাওয়ার আছে -12। সো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো এই জিনিসটাকে কিন্তু এটা ছাড়াও এইভাবে লেখা যায়, 1/√ওভার এপসিলন নট ইন্টু হচ্ছে মিউ নট। এই জিনিসটাকেও কিন্তু আলোর বেগ বলা হয়। সি ইকুয়ালস টু 1/√ওভার। ভাইয়া জুমে অ্যাড হবো কিভাবে? উপরে ক্যাপশনে দেখ জুম লিংক দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করলেও হবে, অথবা তুই যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকিস তাহলে টেলিগ্রাম গ্রুপে যাই, দেখ আমি পিন করে দিয়েছি জুম লিংকটা, ওখানে যে ক্লিক করলেও হবে, তারপর সরাসরি তোকে জুমে নিয়ে আসবে। তো দেখো অ্যাপসিলন নট আর মিউ নট তার পাওয়ার আছে -12, ওই জিনিসটাকে আমরা লিখতে পারি হচ্ছে কি 1/√ওভার অ্যাপসিলন নট মিউ নট, পরে ওই যে রুটের জন্য হাফ, ওইটাও পাওয়ারের উপরে চলে গেলে -12 হবে। ওকে,
তো আমাদের এই জিনিসটাকে বলা হয় কি, আলোর বেগ বলা হয়, সি ইকুয়ালস টু, তাহলে আলোর বেগটা কত, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অনেক সময় পরীক্ষাতে এটাও আসে কিন্তু, যে মিউ নট এবং এপসিলন নটের একক কি, এর এককটা কি, এর একক কি, এককটা কি, অথবা তার মাত্রাটা কি। পরীক্ষায় কিন্তু এটাও আসে, এর এককটা কি হবে অথবা মাত্রাটা কি হবে। তো দেখো আমরা ভাই যদি একটু, টেসলা পার মিটার অ্যাম্পিয়ার না? কিসের মান? এই যে মিউ আর এই এককের মাত্রা। নো, না। মিউ নটের মাত্রাটা, এই মিউ নটের মাত্রাটা হচ্ছে টেসলা মিটার পার অ্যাম্পিয়ার। আর ও ও মিউ আমি নট ওইটা বলতাম, এপসিলন, শুধুমাত্র টেসলা হ্যাঁ মিউ এর কথা বলতাম। হ্যাঁ, এপসিলন নটের এককটা হচ্ছে এই যে কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার, এটা এই দুইটার একক। আর মান তো এই যে এখানে দিয়ে রাখছে, এই যে এটা এই দুইটা মান, আসলে এই দুইটার মান। যাই হোক, তো আমাদের বলছে এই দুইটার গুণফলের এককটা কি হবে। তো গুণফলের এককটা আমরা যে ইকুয়েশনটা জানি না, এই ইকুয়েশন থেকে বের করি কিভাবে। দেখো আমাদের যে ইকুয়েশনটা আছে, আমাদের লাগবে হচ্ছে মিউ নট আর এপসিলন নটের মানটা। তাহলে একটা কাজ করো, উভয় পক্ষকে বর্গ করে দাও। তাহলে বর্গ করলে আমরা যে জিনিসটা পাবো, মিউ নট ইন্টু এপসিলন নট ইকুয়ালস টু হচ্ছে সি স্কোয়ার পাবো কিন্তু। তাহলে আমাদের লাগবে কি, মিউ নট আর এপসিলন নটটা, তাহলে সি স্কোয়ারের জায়গায় নিয়ে গেলাম, আড়াআড়ি গুণ করে দিলাম। তাহলে এখানে থাকবে কি 1/c²। ওকে ফাইন, 1/c²। সি মানে কি, আলোর বেগ, তাহলে আলোর বেগের এককটা কি, মিটার পার সেকেন্ড। তাহলে তার কি আছে, স্কোয়ার আছে। ওকে, তাহলে কি থাকতেছে, 1/মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু এটা থাকতেছে। এইটাকে আবার কি করতে হবে, উপরে যদি নিয়ে যাও, তাহলে মিটার স্কোয়ারটা হয়ে যাবে পার মিটার স্কোয়ার, পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটা কি, এইটা হচ্ছে একক। অর্থাৎ মিউ নট আর এপসিলন নটের একক হচ্ছে পার মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে একক। আমি যদি এখন মাত্রা বের করতে চাই, পার মিটার স্কোয়ার যেহেতু, তাহলে L−2 সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে টি স্কোয়ার। এটা, সেইটা কি, তার মাত্রা। এইটা হচ্ছে তার মাত্রা। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কিন্তু। মিউ নট এবং এপসিলন নটের একক কি হতে পারে, মাত্রা কি হতে পারে, এই সূত্রটা কি হতে পারে, যে সিটা আমরা কিভাবে বের করি, সি ইকুয়ালস টু 1/√মিউ নট এপসিলন নট। অথবা আরেকটা সূত্র আছে, সূত্রটা এই যে একটু আগেই দেখে আসছি, সি ইকুয়ালস টু হচ্ছে E/বি। সি ইকুয়ালস টু E/বাই, তাহলে সি বের করার কতগুলো সূত্র, সেই সূত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে। and এগুলো অ্যাডমিশন টেস্টেও আসবে কিন্তু, বিশেষ করে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, এইগুলোতে আসে। ওকে, এন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কমন প্রশ্ন এতবার আসছে এই জিনিসটাই, যে মিউ নট এপসিলন নটের মাত্রা কি। তোমরা যখন ভার্সিটিতে বা সরি প্রিপারেশন নিতে যাবা, তখন প্র্যাকটিস করতে গেলেই দেখবা যে এই একক বা মাত্রা অনেকবার আসছে কিন্তু। ওকে, আমরা নেক্সটটাতে যাই। ই ভেক্টর এবং বি ভেক্টর প্রত্যেকের সাথে তড়িৎচুম্বক তরঙ্গ বেগের দিক কত কোণ করে থাকে, 90 ডিগ্রি কোণ করে থাকে। ধরো আমি যদি বলতাম হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এন্ড হচ্ছে জেড অক্ষ, এটা হচ্ছে আমাদের জেড অক্ষ রাখলাম, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ রাখছি। তো ধরো ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে ধরলাম আমি এক্স অক্ষ। তাহলে ওয়াই অক্ষ বরাবর ধরো তড়িৎ ক্ষেত্র আছে। আচ্ছা মিউট করে দিই আমি একটু, সাউন্ড হচ্ছে। ওকে ঠিক আছে, ও মিউট করছে। তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা হচ্ছে তড়িৎ ক্ষেত্রটাকে রাখছি, আর জেড অক্ষ বরাবর আমরা যদি চৌম্বক ক্ষেত্রটাকে রাখি, তাহলে এই দুইটার ক্রস গুণফল যদি করা হয়, ই ভেক্টর ক্রস গুণফল হচ্ছে বি ভেক্টর, এটা থেকে আমরা কোনটা পাবো। দেখো ই ভেক্টর বি ভেক্টর, এটা যদি আমরা গুণ করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যেটা আছে, এক্স অক্ষ বরাবর কোনটা থাকে, আলোর বেগটা থাকে, সি ভেক্টরটা পাবো, আলোর বেগটা পাবো। তাইলে দেখো, অবশ্যই ই আর বি পরস্পর কত ডিগ্রি কোণ করে থাকে, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ প্রত্যেকটার সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে ই ভেক্টর ক্রস বি ভেক্টর যখন করবা, তো তখন যে আলোর বেগটা পাবা না, ই ভেক্টর ক্রস বি ভেক্টর, এখান থেকে ক্রস গুণফল করলে আলোর বেগটা বা আলোর বেগের দিকটা পাওয়া যায়। আলোর বেগ না, আলোর বেগের দিকটা পাওয়া যায়, মান পাওয়া যায় না, আলোর বেগের দিক পাওয়া যায়। তাহলে দিকটা কি হয়, ওই ই আর বি এর সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে। তোমরা পড়ছো না ক্রস গুণফলের ক্ষেত্রে, এরকম পড়ছো তো, যে আই ভেক্টর ক্রস যদি জে ভেক্টর থাকতো, তোমরা কি দিতা, কে ভেক্টর দিতা না। তাহলে মূলত কি হচ্ছে, আই ভেক্টর এবং জে ভেক্টরের ক্রস গুণফল, মানে এই দুইটার অভিলম্ব বরাবর কে আছে, কে। অর্থাৎ আই এর সাথেও কে লম্ব, জে এর সাথেও কে লম্ব। এখানেও সেম জিনিস, ই এর সাথে সি এর দিকটা লম্ব, বি এর সাথে সি এর দিকটা লম্ব হয়। ওকে, তাহলে আমাদের অ্যাঙ্গেলটা, প্রশ্নটা কি বলছিল, ই এবং বি প্রত্যেকের সাথে তড়িৎ চৌম্বক তরঙ্গ বেগের দিক, তড়িৎ চৌম্বক তরঙ্গ বেগের দিক মানে হচ্ছে আলোর বেগ, তড়িৎ চৌম্বক তরঙ্গ মানে কি, আলোর বেগটা, আলোর বেগের দিকটা কত কোণে থাকে, 90 ডিগ্রি কোণ করে থাকে কিন্তু। ওকে,
অনেক সময় তোমাকে বলে দিবে, ধরো আরেকটা প্রশ্ন এরকম দিতে পারে, এটা অ্যাডমিশনে, যে তড়িৎ ক্ষেত্রটা কাজ করতেছে হচ্ছে এক্স অক্ষ বরাবর। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রটা কাজ করতেছে হচ্ছে এক্স অক্ষ বরাবর, আর চৌম্বক ক্ষেত্রটা কাজ করতেছে ধরো চৌম্বক ক্ষেত্রটা কাজ করতেছে হচ্ছে জেড অক্ষ বরাবর। তাহলে আলোর বেগের ডিরেকশনটা কোন দিক হবে সেটা বের করতে বলা হলো, যে আলোর বেগ তড়িৎ চৌম্বক তরঙ্গ বেগের দিকটা কোন দিক হবে। তাড়িৎ চৌম্বক তরঙ্গ বেগের দিকটা কোন দিক হবে, তাহলে এক্স অক্ষ বরাবর মানে একক ভেক্টর হচ্ছে আই একক ভেক্টর, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টরটা হচ্ছে কে একক ভেক্টর। তাহলে আলোর বেগের দিকটা কে, তাড়িৎ চৌম্বক তরঙ্গের দিকটা বা আলোর বেগের দিকটা কে দেয়, ই ভেক্টর ক্রস ভি ভেক্টর, এটার দিকটা। তাহলে ই ভেক্টর ক্রস ভি ভেক্টর যদি করো, ই ভেক্টরটা কোন অক্ষ বরাবর যাচ্ছে, আই অক্ষ বরাবর, আই এক্সিস মানে এক্স অ্যাক্সিস বরাবর, ইন্টু বিটা কোন অক্ষ বরাবর যাচ্ছে, জেড অ্যাক্সিস বরাবর, তাহলে আই ভেক্টর ক্রস হচ্ছে কে ভেক্টর। তাহলে অবশ্যই কোনটা পাবা বলো তো, মাইনাস জে ভেক্টর। তার মানে তখন আলোর বেগের ডিরেকশনটা কোন দিক হবে, মাইনাস ওয়াই অক্ষ বরাবর। তখন আলোর বেগের ডিরেকশন বা তাড়িৎচুম্বক তরঙ্গের ডিরেকশনটা কোন দিক বরাবর পাবা, মাইনাস ওয়াই অক্ষ বরাবর, মানে ওয়াই অক্ষের নেগেটিভ দিক বরাবর। এটা ভালো করে মানে না বুঝলে আমারে বল, আমি ভালো করে বুঝাই নাকি। মানে বুঝছি ভাই, ই, এটা বুঝছি। হ্যাঁ, ই ভেক্টর ক্রস বি ভেক্টরটা এটা হচ্ছে তাড়িৎচুম্বক তরঙ্গের দিক নির্দেশ করে। ঠিক আছে, তো তোমার এই একটা ভেক্টর মনে করে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর যাচ্ছে, বি হচ্ছে জেড অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে অবশ্যই তাড়িৎচুম্বক তরঙ্গের দিকটা কি হবে, যেহেতু এই দুইটার ক্রস লম্ব গুণফল, তাহলে বরাবর নিচের দিকে। ভেক্টরটা পাওয়া যায়। হ্যাঁ বল। লম্ব বরাবর নিচের দিকে, মানে ওয়াই অক্ষ বরাবর হ্যাঁ, নিচের দিকে। যাই এবং বি এর লম্ব বরাবর যাবে আর কি তাড়িৎচুম্বক তরঙ্গের দিকটা। ঠিক বলছো। ওকে, 6 নম্বরটা। তরঙ্গ টাইপিস, নতুন টাইপিস ভুল করতেছে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা আর তরঙ্গ। ইয়েস, প্রথমেই আমরা বলছি এটা একটা আর তরঙ্গ। তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত, এই 2 নম্বরটাও সঠিক। তড়িৎচুম্বকীয় তরঙ্গের স্যালনের জন্য, সঞ্চালনের জন্য, স্যালন না, এখানে হবে সঞ্চালন। তড়িৎচুম্বকীয় তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন। হ্যাঁ, তোমরা জানো যে আর হ্যাঁ, তরঙ্গ বা তড়িৎচুম্বক তরঙ্গ এটা সঞ্চালনের জন্য কিন্তু মাধ্যমের প্রয়োজন হয়, তিনটাই সঠিক। এখানে কি তো একা অবস্থা, দুই জায়গায় আমাদের। ভাই একা ভুল দুই আছে, দেওয়া তো এখানে। ভুল আছে, ভুল আছে। দেখো আমরা তো পড়ছি যে তাড়িৎচুম্বক তরঙ্গ, তুমি নিজেই চিন্তা করে দেখো, পানিতে এক ধরনের হয়, তারপরে কিন্তু বায়ুতে এক ধরনের, আলোর বেগটা কিন্তু চেঞ্জ হয়। অবশ্যই মাধ্যমের উপর ডিপেন্ড করতেছে, তাহলে পানির ক্ষেত্রে একরকম, হীরার ক্ষেত্রে একরকম, কাচের ক্ষেত্রে একরকম, বায়ুতে একরকম, তাহলে অবশ্যই মাধ্যমের উপর ডিপেন্ড করবে। তার মানে তড়িৎচুম্বক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, এটা সঠিক। তার মানে 1 2 3 তিনটাই সঠিক হবে। ওকে, নেক্সট। আলো তো ভাই মাধ্যম ছাড়াও তো চলতে পারে। বুঝি নাই ভাইয়া। আলো মাধ্যম ছাড়াও তো চলতে পারে। হ্যাঁ, আলো কি চলতে পারে না? আলো, আলো, আলো কি মাধ্যম ছাড়া চলতে পারে না? আলো তো মাধ্যম ছাড়া অবশ্যই, তো আলো আলো, চলাচলের জন্য মাধ্যমের দরকার আছে তো। মাধ্যম ছাড়া কি চলতে পারে না? ভাইয়ানা ক্লাসে বললো যে মাধ্যম ছাড়াও তো আলো চলে। প্রথমে প্রথমে এটা ধারণা করা হয়েছিল, পরবর্তীতে দেখা গেছে আলো মাধ্যম ছাড়া চলতে পারে না। প্রথমে এটা ধারণা করছিল বিজ্ঞানীরা, ওই যে একটা ইথার মাধ্যম চিন্তা করে নিয়েছিল, একটা ফিক্সড মাধ্যম ধরে নিয়েছিল, ইথার মাধ্যমটা। ভাই উল্টা হবে ভাই। ভাইয়া বলছিল যে ইথা কোনো মাধ্যম আছে, মাধ্যম ছাড়া চলতে পারে না, মানে পারতো। মানে আগে বলছে ইথার মাধ্যমে আলো চলাচল করতো, এটা ধারণা করছিল। বাট পরে বলে যে মানে বহিস্থ কোনো কক্ষপথে মানে স্পেসে তো কোনো মাধ্যম নেই, বাট ওইখানে তো চল করে মাইক্রোসফট মডেলের পরীক্ষায়। মানে মাধ্যম আচ্ছা, ছাড়াও চলতে পারে। আচ্ছা, তাইলে আচ্ছা, আলো মেরুকরণ মাধ্যম করে। ছাড়া চলতে পারে, বাট আলো, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আলো মাধ্যম ছাড়া চলতে পারে তাই তো। হুম। কিন্তু আলোর বেগের মানটা চেঞ্জ হয়, মাধ্যম ভেদে আলোর বেগের মানটা চেঞ্জ। যে দাঁড়াও, মানটা চেঞ্জ হয় মাধ্যম ছাড়া। মাধ্যম ভেদে, মাধ্যম ভেদে আলোর বেগের মান চেঞ্জ হয়, আলোর বেগের মান পরিবর্তন হয়। এখন এখানে প্রশ্নে কি বলছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন, এটা তো সঠিক। তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সঞ্চালনের জন্য মাধ্যমের দরকার হয়। ভাই এখানে আচ্ছা, তার লেখা যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ শূন্যস্থানে আলোর বেগে বেগে চলে।
সুতরাং আলোক তরঙ্গ এবং তড়িৎচুম্বকীয় তরঙ্গ অভিন্ন, পার্থক্য শুধু তরঙ্গ দৈর্ঘ্যে। ম্যাক্সওয়েল এই তত্ত্ব প্রমাণ করেন যে এই তরঙ্গ অনুপস্থ তরঙ্গ সংরক্ষী সংখ্যাকে বলা যায় যে শূন্যস্থান দিয়ে আলো দ্রুতিতে গতিশীল তড়িৎ ও চুম্বক আলোড়ন, যাতে তড়িৎ ও চুম্বক ক্ষেত্র পরস্পর লম্ব, এরা উভয় ক্ষেত্রে তরঙ্গ সঞ্চালনের অভিমুখের সাথে লম্ব বরাবর থাকে, তাই তাকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বলা হয়। দাঁড়াও, এখানে একটা আমি ব্যাখ্যা পাইছি। ওরা একটা ব্যাখ্যা দিছে আমাদের এখানে অ্যান্সার শিটে। আমি একটু আরেকটা পড়ি দেন যে দেখি। মাইকেলসন মর্লি আহ পরীক্ষায় প্রতিষ্ঠা করা যে প্রকৃতি ইথার নামক কোনো বস্তু অস্তিত্ব নেই। তিনি ধারণা করছিলেন যে বাইরে বাইরের মানে মাধ্যম সঞ্চালনিত ইথার মাধ্যমে মানে এক মাধ্যম থেকে অন্য সঞ্চালিত হতো। পরে এটা ভুল প্রমাণিত হয়েছিল, আমাদের লিখে দিছিল ভাই। হুম, আচ্ছা দেখি আমি একটু পড়ি। শূন্য স্থান দিয়ে আলোর দ্রুতিতে গতিশীল তড়িৎ ও চৌম্বক আলোড়ন, যাতে তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র পরস্পর লম্ব এবং এরা উভয় তরঙ্গ সঞ্চালনের অভিমুখের সাথে লম্ব থাকে, তাকে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ বলে। তাড়িৎচুম্বকীয় তরঙ্গ হলো একটি আর তরঙ্গ। তাড়িৎচুম্বক তরঙ্গ সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের দরকার হয় না। ব্যাখ্যাতে বলতেছে মাধ্যমের দরকার হয় না। আমি তো পড়ছিলাম মাধ্যমের প্রয়োজন হয়। মানে মাধ্যম ছাড়াও চলতে পারে, কিন্তু এখানে তো আচ্ছা প্রশ্নে আচ্ছা। বলা আছে যে আচ্ছা, হতে পারে, ঠিক আছে। ওকে, তাহলে সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন, তার মানে এটা একটা ঠিক আছে ওদেরটা। ওকে, তড়িৎচুম্বক তরঙ্গ মাধ্যম ছাড়া চলতে পারে, সমস্যা নেই, সঞ্চালনের জন্য মাধ্যম প্রয়োজন। সো এটা 3 নাম্বারটা ভুল আছে আমাদের। ওকে, 1-2 কি হবে? তোমাদেরটাই ঠিক আছে। ওকে, আমরা নেক্সট হাতে যাই। লাল নীল সবুজ কমলা বর্ণের আলোর জন্য কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক যথাক্রমে মিউ আর, মিউ ভি, মিউ জি, মিউ ও হলে নিচের কোন সম্পর্কটি সঠিক? আচ্ছা, ফার্স্ট অফ অল প্রতিসরণাঙ্কের সাথে হচ্ছে যে, যেহেতু এখানে বিভিন্ন ধরনের আলো দিয়ে রাখছে, দৃশ্যমান আলোর, তো আমাদের প্রতিসরণাঙ্কের সাথে তরঙ্গ, কারণ হচ্ছে যে আমরা যখন একটা ফিক্সড আলো বলে দেয় তখন তো তার তরঙ্গ নিয়ে আমরা মানে ধারণা থাকে আমাদের। তো আমরা এখানে যে কাজটা করতে পারি, প্রতিসরণাঙ্কের সাথে হচ্ছে তরঙ্গের সম্পর্কটা বের করতে পারি। তো প্রতিসরণাঙ্কের সাথে তরঙ্গের সম্পর্কটা কি বলতো? তরঙ্গ দৈর্ঘ্যের কেউ বলতে পারবা? প্রতিসরণাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। বা হ্যাঁ, ব্যস্তানুপাতিক। ধরো একটা আলোক রশ্মি হচ্ছে এক এক মাধ্যম থেকে হচ্ছে দুই মাধ্যমে প্রবেশ করছে, তাহলে এখানে আমরা লিখি হচ্ছে 1 μ2 ইকুয়ালস টু, এখানে আমরা লিখতাম হচ্ছে μ2 ডিভাইডেড বাই হচ্ছে μ1। আর এখানে আমরা লিখতাম মিউ, যেটা হয় এখানে হয়তো হচ্ছে c1 ডিভাইডেড বাই হচ্ছে c2। সি ইকুয়ালস হচ্ছে বেগের মানটা আর কি, বেগটা, তাহলে সি ইকুয়ালস হচ্ছে এফ ল্যামডা বা ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। তাহলে সি1 ইকুয়ালস আমরা লিখতে পারি হচ্ছে এফ ল্যামডা 1 ডিভাইডেড বাই সি2 এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে এফ ল্যামডা 2, কম্পাঙ্কটা কনস্ট্যান্ট থাকে, তো কাটাকাটি করে দিলাম। তাহলে এখন দেখো ল্যামডা 1 এখানে আছে, আমাদের তো টার্গেটটা হচ্ছে এইগুলোর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তো তাই যদি বের করতে চাই তাহলে দেখো এখানে আছে μ2, এখানে আছে ল্যামডা 2, তার মানে পরস্পর ব্যস্তানুপাতিক আসতেছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে ল্যামডা এর সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে আমাদের প্রশ্নে বলেছে যে কি প্রতিসরণাঙ্ক, ওকে। তার মানে আমরা বলতে পারি যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার প্রতিসরণাঙ্কটা বেশি হবে। যার তরঙ্গ দৈর্ঘ্যটা কম হবে তার প্রতিসরণাঙ্কটা বেশি হবে। তাহলে বেনি আসহ কলা। ওকে, এখন দেখি কোনটা আগে আছে। ফার্স্ট অফ অল তাহলে হচ্ছে যার তরঙ্গ দৈর্ঘ্য কম, তার মানে বেগুনি কি আছে? এখানে নাই, তার মানে হচ্ছে কোনটা আছে? নীলটা আছে, তাহলে নীলের জন্য হচ্ছে মিউ ভি রাখছে। ওকে, নীলের জন্য আমাদের হচ্ছে মিউ ভি ফার্স্ট অফ অল, তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য কম মানে এর প্রতিসরণাঙ্কটা বেশি হবে। ওকে, তারপরে বেগুনি, নীল, তারপরে হচ্ছে কোনটা আসতেছে? সবুজ। সবুজের জন্য হচ্ছে 3 নম্বরটাই মিউ জি। ওকে, তারপরে হচ্ছে কোনটা রাখছে? নীল গেছে, সবুজ গেছে। ওকে, এরপর হচ্ছে কমলা, লাস্টে হচ্ছে লাল। তাহলে কমলা এর জন্য হচ্ছে কম। আচ্ছা দাঁড়াও, এখানে ওরা মানগুলো কি উল্টা পাল্টা লিখছে এক একটার জন্য? আচ্ছা, ওরা যেভাবে মানগুলো দিয়ে রাখছে আমরা সেভাবেই নিই। তাহলে কমলা এর জন্য রাখছে হচ্ছে ও, ওকে, মিউ ও। আর রেড লাস্টে থাকতেছে হচ্ছে লালটা, লালটা হচ্ছে মিউ আর। এইটা হবে অ্যান্সার।
বা আর এর তো মান সবচেয়ে বেশি, কারণ লাল আলো তরঙ্গের তো সব মান সবচেয়ে বেশি, হ্যাঁ, মানে এটা তাহলে আমরা যার, ম্যাক্সিমামে বলা যায়। হ্যাঁ, তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার প্রতিসরণাঙ্ক কম না? দেখো এই জন্য প্রতিসরণাঙ্ক, এই যে চারটা দিয়েছে তার মধ্যে সব থেকে লালের প্রতিসরণাঙ্কটা কম, কারণ তার তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি। তো তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে মিউ ভি, মিউ জি, মিউ আই, মিউ আর। দেখি কোনটা আসতেছে, মিউ ভি, মিউ জি, মিউ ও, মিউ আর। সো গ নাম্বারটা অ্যান্সার, বুঝছিস? ওকে, প্রবলেম আছে? না ভাই। নিচের কোনটির বি- কম্পাঙ্ক সবচেয়ে বেশি? কম্পাঙ্ক বলো। বেশি। অবশ্যই ইউবি। ইউবির হ্যাঁ, কম, মানে ল্যামডা কম, সেজন্য ওর কম্পাঙ্ক বেশি। ওকে। ল্যামডা এর সাথে কম্পাঙ্কের সম্পর্কটাও কি ব্যস্তানুপাতিক? তাহলে ব্যস্তানুপাতিক। যার তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তার কম্পাঙ্কটা বেশি হবে। তাহলে দেখো এখানে বেতার তরঙ্গ, অবলোহিত রশ্মি বলো, মাইক্রো তরঙ্গ বলো, এই তিনটা সব থেকে বড় বড় অতিবেগুনি থেকে। তাহলে হ্যাঁ, অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যটা কম, তার মানে তার কম্পাঙ্কটা বেশি। তো ঘ নাম্বার অ্যান্সার। লেস দেন 10 ন্যানোমিটার মনে হয় না? 10 থেকে 380। না, ইউবি তো লেস দেন 10 ন্যানোমিটারও কম, মানে কেন? ইউভি না দশ হাজারি থেকে স্যারের বইতে তিনশো আশি পড়ছিলাম, হাজারি স্যারের বইতে পড়ছিলাম। আমার ভুল হচ্ছে। অতিবেগুনি রশ্মি তো 10 থেকে 380 ন্যানোমিটারের মধ্যে মনে হয়। হ্যাঁ, আর 380 থেকে 780 পর্যন্ত হচ্ছে দৃশ্যমান। ঠিক আছে, আমার তো মনে হয় হ্যাঁ অতিবেগুনি ভাই, ভাই রশ্মি ঠিক অর্থাৎ। আছে, 380 ন্যানোমিটার, 10 ন্যানোমিটার, ঠিক আছে ভাই। হ্যাঁ, ওকে। ও ওইটা হলো গামা, সরি, 0.001 ন্যানোমিটার, হ্যাঁ। অন্ধকারে ছবি তুলতে ক্যামেরায় ব্যবহৃত হচ্ছে অবলোহিত রশ্মি, এটা একটাও মানে আর কি বলতে পারো, ওই যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের ব্যবহার আছে সেইখানে তুমি এই জিনিসটা পাবা। অন্ধকারে ছবি তোলার জন্য তোমার যে ক্যামেরায় যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে অবলোহিত রশ্মি। ওকে, নেক্সট। দেখলাম না। এক, ওই যে কেমিস্ট্রিতে থাকে এই জিনিসগুলো পাবি কেমিস্ট্রিতে। এন্ড হচ্ছে যদি শাহজাহান তপন স্যারের বই থাকে, শাহজাহান তপন স্যারের বইতে আছে যে এই প্রত্যেকটা রশ্মির ব্যবহার গুলো আছে ওখানে। একই কম্পাঙ্কের দুটি তরঙ্গের বিস্তার হচ্ছে 1:3। ভালো করে খেয়াল করো, কুমিল্লা বোর্ড 2023 রিসেন্টলি আসছে। একই কম্পাঙ্কের দুইটি তরঙ্গের বিস্তারের অনুপাত, তাহলে তরঙ্গের বিস্তারটাকে আমরা দিচ্ছি হচ্ছে বড় হাতের এ রাখলাম, তাহলে A1:2 হচ্ছে A2, কত আছে 1:3। এই দুটি তরঙ্গের উপরিপাতন হলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? এই তরঙ্গ দুটির যদি উপরিপাতন হয় তাহলে সর্বোচ্চ সর্বনিম্ন তীব্রতার অনুপাত কত হবে? তোমরা কি জানো সর্বোচ্চ আর সর্বনিম্ন তীব্রতার অনুপাতের সূত্রটা? আই ম্যাক্সিমাম ডিভাইডেড বাই হচ্ছে আই মিনিমাম ইকুয়াল হচ্ছে, এখানে থাকে হচ্ছে A1 প্লাস A2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে A1 মাইনাস A2 তার হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্রটা তীব্রতার সাথে বিস্তারের, ম্যাক্সিমাম আর মিনিমাম তীব্রতার মধ্যে সম্পর্ক। ম্যাক্সিমামের জন্য হচ্ছে দুইটার যোগফল তার বর্গ হয়, মিনিমামের ক্ষেত্রে হচ্ছে দুইটার বিয়োগফল তার বর্গ হয়। তাহলে জাস্ট একটা মান বসাই দাও। এখান থেকে আমরা যদি হচ্ছে যেটা কাজ করতে পারি, A1 ডিভাইডেড বাই A2 ইকুয়ালস হচ্ছে 1/3, তার মানে A2 এর মানটা যদি বের করে রাখো তাহলে 3A1 পাচ্ছ। তাহলে আমরা এখানে যদি বসাই দিই তাহলে উপরে থাকতেছে হচ্ছে 4A1 তার হোল স্কোয়ার, নিচেই থাকতেছে হচ্ছে A1 এর ভ্যালুটা, A2 এর ভ্যালুটা হচ্ছে 3A1, তাই তো? তাহলে -2A1 তার হোল স্কোয়ার থাকতেছে। ওকে, তাহলে উপরে থাকবে 16, নিচেই থাকতেছে হচ্ছে 4, তার মানে হচ্ছে কত 4:1। তোমাদের অনুপাতটা কত হবে? সর্বোচ্চ এবং সর্বনিম্ন তীব্রতার অনুপাত হচ্ছে 4:1। এইটা একটা টাইমে দেখা গেছিল, হঠাৎ করে এই টাইপের প্রশ্ন আসতেছিল না কিন্তু। তোমরা দেখবা যে হচ্ছে 21 বলো, 20 বলো, তারপরে 19 বলো, 18 বলো, এই টাইপের প্রশ্ন কিন্তু ছিল না, অ্যাডমিশনেও ছিল না। বাট রিসেন্টলি আমি দেখতেছি 23 থেকে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো আবার স্টার্ট করছে। তো এই জিনিসগুলো কিন্তু ক্লাসে করানো হয় বা প্রত্যেকটা টিচারই তোমাকে করায়, বাট এই জিনিসের ব্যবহার এতদিন ছিল না, মানে প্র্যাকটিসে ছিল না, বাট এখন থেকে কিন্তু আসতেছে, দেখছো না, রিসেন্টলি আসছে। তো ভালো করে মনে রাখতে হবে কিন্তু সূত্রটা। শূন্য মাধ্যমে কোন তড়িৎ চুম্বকের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে তোমার কাছে, একটা তরঙ্গ দৈর্ঘ্য বলে দিছে, তরঙ্গটির কম্পাঙ্ক কত সেটা বের করতে বলছে। শূন্য মাধ্যমে কোন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তাহলে তড়িৎ চুম্বকের তরঙ্গ হইলে তার যে বেগটা হয় হচ্ছে আলোর বেগের সমান। তাহলে আমরা ভি ইকুয়ালস টু যে সূত্রটা জানতাম সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা, তাহলে ভি এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে সি ইকুয়ালস টু হচ্ছে এফ ল্যামডা। তাহলে সি এর ভ্যালুটা হচ্ছে 3 × 10⁸, কম্পাঙ্ক আমাদেরকে বের করতে হবে, ইন্টু তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে 0.03 সেন্টিমিটার, সো এটাকে মিটারে নিয়ে যাও। তাহলে 0.03 × ভাই, টেন 1 টু দি ইন্টু পাওয়ার টেন মাইনাস ইনভার্স টু টুয়েলভ
তাহলে কত আসতেছে? এফ ইকুয়ালস হচ্ছে 10 10 টু দি পাওয়ার 12, ইনভার্স না। হ্যাঁ, ইনভার্স না, সরি, 12, স্যার, 10 to the 12। হ্যাঁ, 10 টু দি পাওয়ার 12 হার্টজ। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ নাম্বার। নেক্সট, কেরোসিনের প্রতিসরণাঙ্ক কত? দেখো এখানে শূন্য মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে, আর কে দিয়ে কিন্তু এখানে কেরোসিনের আলোর বেগটা বোঝাচ্ছে। তাহলে কেরোসিনের প্রতিসরণাঙ্ক কত? তাহলে আমরা একটু আগে একটা সূত্র লিখেছিলাম যে ধরো শূন্য মাধ্যম থেকে আলোক রশ্মিটা যাচ্ছে কোথায়? কেরোসিনে যাচ্ছে। তাহলে উপরে কি হয়? কেরোসিনের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই হচ্ছে শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক, ইকুয়ালস এখানেও তো শূন্য মাধ্যমের আলোর বেগ ডিভাইডেড বাই হচ্ছে কেরোসিনের আলোর বেগ। জাস্ট এইটুক জানলেই আপাতত হচ্ছে। এখন আমাকে বের করতে বলছে কেরোসিনের প্রতিসরণাঙ্ক, তাহলে মিউকেটা আমাদের বের করতে হবে। শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্কটা হচ্ছে 1, সি নট এর মানটা অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর বেগটা হচ্ছে 3 × 10⁸। কেরোসিনের আলোর বেগের মানটা কত কেরোসিনে? 2.08 × 10⁸। তাহলে ক্যালকুলেশন করলে কি পাবা? কেরোসিনের প্রতিসরণাঙ্কটা পাবা। কত আসতেছে? 1.44230। 1.44। তাহলে আমাদের অ্যান্সারটা দেখো মিলে গেছে, গ নাম্বার। নেক্সট। বা শুধুমাত্র মনে রাখবো যে মিউর ক্ষেত্রে উল্টাটা হয়, আর বেগের ক্ষেত্রে মানে অ্যাজ ইউজুয়াল সেম, যেটা আগে থাকবে সেটা উপরে বসাই দেবো। হ্যাঁ হ্যাঁ, তরঙ্গের ক্ষেত্রে, তরঙ্গের ক্ষেত্রে এটা ল্যামডা 0 হবে, আর এখানে কিন্তু ল্যামডা কি হবে? কারণ হ্যাঁ, ওই যে ল্যামডার সি ক্ষেত্রে ইকুয়ালস সেম। টু, হ্যাঁ সি ইকুয়ালস স্টেপ ল্যামডা, আবার কম্পাঙ্ক কিন্তু ফিক্স। ওকে, বায়ু থেকে অন্য কোনো মাধ্যমের ভিতরে একটি আলোক রশ্মি প্রবেশ করার পর ভরবেগ 15% হ্রাস পায়। রাজশাহী বোর্ড 2017, সিলেট বোর্ড 2015। বায়ু থেকে কোনো একটা মাধ্যমের ভিতর একটা আলোক রশ্মি প্রবেশ করার পর ভরবেগ 15% হ্রাস পায়। মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? বাহ! বায়ু থেকে, বায়ু থেকে যাচ্ছে হচ্ছে অন্য কোন একটা মাধ্যম, অন্য মাধ্যম। ওকে, অন্য মাধ্যম। তাহলে বায়ু মাধ্যমে যখন ছিল তখন তার ভরবেগটাকে আমরা ধরতেছি হচ্ছে, ধরো বায়ু মাধ্যম যেহেতু শূন্য মাধ্যম তাহলে 0 ধরলাম, ধরো হ্যাঁ, একটা কথা অন্য বলবো। হ্যাঁ বল। এখানে তো আমরা ভর বেগ যদি ধরি, তাহলে মানে ভরটা তো এখন তো নগণ্য হিসেবে ধরা যায়, কারণ তো প্রোটন তখন ভর তো হীন এখন বলা যায়, তাহলে শুধুমাত্র বেগটা দিয়ে সম্পর্ক করা যায় হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাতেই আসবো, ওটাতেই আসবো। বায়ুর জন্য ধরলাম হচ্ছে ভরবেগটা কত? পি নট বা P0 বলতে পারো। অন্য মাধ্যমের জন্য ধরলাম হচ্ছে P1। এখন বলছে অন্য কোনো মাধ্যমের ভিতরে একটা আলোক রশ্মি প্রবেশ করার পর তার ভরবেগ 15% হ্রাস পায়। তাহলে আছে কতটুকু ভরবেগটা? 15% যদি হ্রাস পায় তার মানে আছে কিন্তু 85%। তাহলে P1টা হবে, যেটা বায়ু মাধ্যমে ছিল তার আছে কতটুকু এখন? 85%। তাহলে 85 ডিভাইডেড বাই হচ্ছে 100। বাট আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পি সমানুপাতিক সি নিয়ে কাজ করতে হবে এখানে। কারণ আমাদের ভরবেগটার ক্ষেত্রে ভরটা হচ্ছে এখানে খুবই নগণ্য হয়। তাহলে সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে হচ্ছে কি বেগের উপরে। সো আমরা বেগ নিয়ে কাজ করবো এখানে। তাহলে P1 ডিভাইডেড বাই P0 এর জায়গায় আমরা এখানে লিখতে পারি C1 ইকুয়ালস হচ্ছে C0 ইন্টু হচ্ছে 85 ডিভাইডেড বাই হচ্ছে 100। ওকে, তাহলে C1 ডিভাইডেড বাই এখানে রাখলাম C0 ইকুয়ালস হচ্ছে 85 ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে C1 ডিভাইডেড বাই C0 এর জায়গায় আমরা লিখতে পারি এখানে যাবে μ0 ডিভাইডেড বাই হচ্ছে μ1, ব্যস্তানুপাতিক। তাহলে 85 ডিভাইডেড বাই হচ্ছে কত? 100। তাহলে এখান থেকে আমাকে বের করতে হবে সেই অন্য মাধ্যম, অন্য মাধ্যমটাকে ধরছিলাম হচ্ছে 1, আর μ0টা যেহেতু শূন্য মাধ্যম তার মানে হচ্ছে এর মানটা 1। ওকে, তাহলে μ1টা যদি আমরা বের করতে চাই তাহলে μ1টা হবে হচ্ছে 100 ডিভাইডেড বাই হচ্ছে 85। সো দেখো কত আসতেছে, 1 পয়েন্ট সামথিং। সবগুলো 1 পয়েন্ট সামথিং আছে, 1.18। কত আসে? ভাইয়া 1.1764। 1.1764, 1.176, 1.17 কে আমরা 18 লিখতে পারি। সেন্সারটা ক নাম্বার? ওকে, এখানে কিন্তু 15% র্যাশ পাচ্ছে, বাট আমার যেটা থাকে সেটা নিয়ে কাজ করতেছি। র্যাশ পাচ্ছে মানে তো কমে যাচ্ছে সেই জিনিসটা, সেটা তো আমার দেখার দরকার নেই। যেমন ধরো শূন্য মাধ্যমে আলোর বেগ থাকে 3 × 10⁸, যখন তুমি এটাকে পানির মাধ্যমে আলোর বেগ বের করতে যাবা দেখবা যে বেগের মানটা কমে গেছে। বাট কমে গেছে, আমাদের কতটুকু কমে গেছে সেটা নিয়ে আমাদের থাকতেছে না, আমাদের যেটা আছে সেটা নিয়ে আমরা ম্যাথ সলভ করি। সো 15% হ্রাস পাইছে এটা আমাদের ম্যাটার করবে না, আমাদের আছে কতটুকু। 15% হ্রাস পাইলে 85% আছে, তো আমাদের 85% নিয়ে কাজ করতে হবে। ভাই নেক্সট, যদি বলতো যে 15% বৃদ্ধি পায়, তখন তো 115/100 যোগ দিয়ে করতাম না? অ্যাড করতে হতো, ইয়েস, তখন অ্যাড করা লাগবে। তার মানে তখন হয়তো 185 ডিভাইডেড বাই 100।
তখন হইতে হইতে এখানে এখানে আসতে 100/185 আসছে অ্যান্সারটা। না কেমনে ভাই, 100 সাথে 15 যোগ করলে 100% ছিল, 15% বৃদ্ধি পাইছে, তাহলে তো আচ্ছা 115/100 115, না। সরি 115, 15 কথা আমি ধরছি 85%, 115 হতো। পানির ও কাচের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, পানি ও কাচের আলোর বেগের অনুপাত কত? পানি এবং কাচের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে পানির প্রতিসরণাঙ্ক মিউ ডাব্লিউ, এটা হচ্ছে কাচের প্রতিসরণাঙ্ক মিউ জি। তাহলে পানি ও কাচের আলোর বেগের অনুপাত কত? তাহলে আমরা জানি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এখানে লিখতে পারি মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে মিউ জি। যদি এভাবে লিখি তাহলে উপরে যাবে সি জি, নিচেই থাকবে হচ্ছে সি ডাব্লিউ। ওকে, তাহলে মিউ ডাব্লিউ ডিভাইডেড বাই মিউ জিটাকে একটু উল্টাই দিই। কেন উল্টাই দিচ্ছি? মিউ জি ডিভাইডেড বাই মিউ ডাব্লিউ ইকুয়ালস এখানে পাবো সি ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে সিজি, কারণ আমাদের প্রশ্নে বলছে পানি ও কাচের আলোর বেগের অনুপাত, তাহলে লাগবে মূলত সি ডাব্লিউ ডিভাইডেড বাই সিজি, এটা লাগবে। তাহলে মিউজির মানটা কত? মিউজির মানটা হচ্ছে 3/2। ওকে, মিউ ডাব্লিউ এর মানটা কত? 4/3। ওকে, ইকুয়ালস হচ্ছে সি ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে সিজি। তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে 3/2 এখানে থাকতেছে। ওকে, এখানে কি হবে? 3 উপরে চলে যাবে, নিচে 4টাই থাকবে, ভাই 9 ইকুয়াল টু টু 8। থাকতেছে, হ্যাঁ সি ডাব্লিউ ডিভাইডেড বাই হচ্ছে সিজি। তাহলে কত আসতেছে? 9/8। ওকে, তার মানে আমাদের হচ্ছে 9:8, 9:8। নেক্সট, তরঙ্গ দুটির বিন্দুর দূরত্ব 3λ/2 হলে তাদের দশা পার্থক্য কত? বিন্দুর দূরত্ব না, আসলে পথ পার্থক্য হওয়া উচিত ছিল, যাই হোক সমস্যা নেই, দূরত্ব পথ পার্থক্য একই ইন্ডিকেট করতেছে। তো আমাদের সূত্র আছে একটা, দশা পার্থক্য ডেল ফাই ইকুয়ালস টু পথ পার্থক্য ডেল এক্স ইন্টু 2π/λ। দশা পার্থক্য ইকুয়ালস টু 2π/λ ইন্টু পথ পার্থক্য, এটা হ্যাঁ এটা দশা পার্থক্য ইকুয়ালস টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। তাহলে আমাদের যেহেতু বিন্দুর দূরত্ব বলে দিছে, মানে পথ পার্থক্যটা বলে দিছে, তাহলে এখানে লিখতে পারি 3λ/d ডিভাইডেড বাই 2 ইন্টু এখানে থাকতেছে 2π ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। সো আমরা এখান থেকে ল্যামডা ল্যামডা বাদ দিয়ে দিতে পারি, ল্যামডা ল্যামডা বাদ দিয়ে দিতে পারি, 2 বাদ দিয়ে দিতে পারি, তাহলে শুধুমাত্র থাকতেছে 3π। তো আমাদের অ্যান্সার কোনটা? 3π, অর্থাৎ দশা পার্থক্যটা কত হবে? 3π। নেক্সট, আপাতিত আলোকরশ্মির তরঙ্গমুখের উৎপন্ন কোণটা কি হবে? 90 ডিগ্রি। আপাতিত আলোকরশ্মির তরঙ্গমুখের উৎপন্ন কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তরঙ্গমুখ কি বলতে পারবি? যখন একটা নির্দিষ্ট সময়ে তরঙ্গগুলো যখন সমদশা সম্পন্ন অবস্থায় থাকে, সমদশা সম্পন্ন যেমন এই একটা সমদশা সম্পন্ন, এই সমদশা সম্পন্ন এই পয়েন্টগুলোকে বলা হচ্ছে তরঙ্গমুখ। তাহলে এই তরঙ্গমুখের সাথে আপাতিত যে আলোক রশ্মিটা, তরঙ্গমুখের সাথে এইখানে তুমি একটা স্পর্শক অঙ্কন করো, এখানটাতে একটা স্পর্শক অঙ্কন করো, এখান থেকে একটা স্পর্শক অঙ্কন করো, করার পরে এখান থেকে আলোক রশ্মি, এই তরঙ্গমুখ থেকে বিভিন্ন আলোক রশ্মি নির্গত হয়। তাহলে এই আলোক রশ্মিটা নির্গত হবে একদম অবিলম্ব বরাবর, ভূমির সাথে লম্ব বরাবর, অর্থাৎ এই যে স্পর্শকটা দেখতে পাচ্ছ, এই স্পর্শকের সাথে লম্ব বরাবর আলোক রশ্মিগুলো বের হয়, স্পর্শকের সাথে আলোক রশ্মিগুলো লম্বভাবে বের হয়। তাহলে বলছে আপাতিত আলোক রশ্মি তরঙ্গমুখ, এটা হচ্ছে এই যে ডট ডট, তরঙ্গমুখের সাথে উৎপন্ন কোণ কত হবে? 90 ডিগ্রি করে হবে। নেক্সট, ব্যতিচার এক ধরনের কি উপরিপাতনের ফলে ব্যতিচার সৃষ্টি হয়। তোমরা দেখবা যখন হচ্ছে পড়ছো এভাবে, এখান থেকে আলোক রশ্মিটা নির্গত হয়, তারপর এখানে ডাবল দ্বি চির থাকে, দেন এখান থেকে আলোক রশ্মিটা এভাবে যাইতে থাকে, এভাবে যাইতে থাকে, তারপর এখান থেকে বেরোয়, এখান থেকেও কিছুটা বেরোয়, তারপর এখান থেকে বেরোয়, তারপর এখান থেকেও কিছুটা বেরোয়, তারপর এখান থেকে আবার বেরোয়, এখান থেকেও কিছুটা বেরোয়। এই যে উপরিপাতন গুলো হচ্ছে, এই যে উপরিপাতন গুলো হচ্ছে, এই উপরিপাতনের ফলেই কি মূলত এখানে কি উজ্জ্বল অন্ধকার ডোরা সৃষ্টি হয়, এই উপরিপাতনের ফলে। তাহলে ব্যতিচার এক ধরনের মূলত হচ্ছে উপরিপাতন। নেক্সট, দশা পার্থক্য এবং পথ পার্থক্যের অনুপাত কত? মাত্র একটু আগে সূত্রটা দেখে আসলাম, দশা পার্থক্য ডেল ফাই ইকুয়ালস টু হচ্ছে 2π ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু হচ্ছে পথ পার্থক্য। তাহলে আমাদের প্রশ্নে বলছে দশা পার্থক্য পথ পার্থক্যের অনুপাত কত, তাহলে দশা পার্থক্য ডেল ফাই ডিভাইডেড বাই পথ পার্থক্য ডেল এক্স ইকুয়ালস টু কত আসতেছে? 2π ডিভাইডেড বাই হচ্ছে ল্যামডা। সো আমাদের অ্যান্সার কোনটা? 2π ডিভাইডেড বাই ল্যামডা, ক নাম্বার অ্যান্সার। নেক্সট, তরঙ্গের উপরিপাতনের ফলে কোনটি ঘটে? ব্যতিচার, একটু আগেই সেম প্রশ্নই করে আসছি, এটা মনে হয় ডাবল বার হয়ে গেছে, 2বার টাইপ করে ফেলছে। তরঙ্গের উপরিপাতনের ফলে কি তৈরি হয়? ব্যতিচার সৃষ্টি হয়। আচ্ছা, π/2 দশা পার্থক্যের, ভালো করে খেয়াল করো, এই প্রশ্নগুলো আগে কখনো আসতো না, ইদানিং কিন্তু আসতেছে। এই জিনিসগুলোর জন্য আমি বলছিলাম যে ক্লাসটা কিন্তু মানে এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট। তোমরা হয়তো ইউটিউবে দেখবা রিসেন্টলি হয়তো কোনো ক্লাসের এরকম অনশট টাইপের এমসিকিউ সলভ ভিডিও আমার মনে হয় না আছে।
তো ক্লাসটা একটু দেখো, যারা পরবর্তীতে দেখো বা যারা দেখতেছিস এখন লাইভে। π/2 দশা পার্থক্যের সদৃশ দুটি তরঙ্গের একই দিকে ধাবিত হচ্ছে তরঙ্গ দুটির উভয়ের বিস্তার। তাহলে তরঙ্গ দুইটা, একটা হচ্ছে A1 আর একটা হচ্ছে A2, দুইটারই বিস্তারের মানটা কত, 1 মিটার। উপরিপাতনের ফলে লব্ধি তরঙ্গের বিস্তার কত হবে? তাহলে লব্ধি তরঙ্গের বিস্তারটা কত হবে, অর্থাৎ এটা কত হবে? তো আমাদের সূত্র যখন প্রমাণ করানো হয়েছিল, একটা সূত্র লেখা হয়েছিল, সূত্রটা হচ্ছে লব্ধি তরঙ্গের যে বিস্তারটা হবে, এই স্কোয়ারটা হবে A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 কস, এখানে হচ্ছে কি সেই দশা পার্থক্যটা ফাই, এই ফাইটা হচ্ছে দশা পার্থক্যটা কিন্তু। তো আমাদের এখন কি বলছে দেখো, A1 এর ভ্যালুটা কত 1, প্লাস A2 এর ভ্যালুটা কত 1, প্লাস 2A1 A2, 1 × 1 কস কত ডিগ্রির মধ্যে বলছে দশা পার্থক্যটা, π/2 দশা পার্থক্য, এটাই হচ্ছে আমাদের ফাই। তাহলে কস কত, π/2। ওকে, তাহলে কস 90 ডিগ্রি ভ্যালুটা হয়ে যাচ্ছে 0, তার মানে এই অংশটা হয়ে যাচ্ছে 0। তাহলে এখানে থাকতেছে 2, তাহলে A² ইকুয়ালস টু কত, 2। তাহলে লব্ধি তরঙ্গের বিস্তারটা কত আসতেছে, A ইকুয়ালস টু √2। অ্যান্সার কোনটা হবে, √2 মিটার হবে। ভাই বল। এখানে দুই ও π/2, হ্যাঁ ঠিক আছে। আমি বলতে π/2 জিরো হলে তখন তো ইজ ইকুয়াল টু হইতো, যদি হ্যাঁ ফাই এর মান। হ্যাঁ, তখন আচ্ছা হচ্ছে ঠিক যে ওই আছে। যে দশা পার্থক্যটা যদি 0 বলতো তখন এটা 0 হইতো, তখন হয়তো 2 2 4, তার মানে 2 হতো অ্যান্সার। দেখো এখানে যেমন আমি বিস্তারের জন্য লব্ধি বিস্তারের সূত্রটা লিখছি, আমি এখানে আরো একটা সূত্র লিখে দিচ্ছি, সেই সূত্রটা হচ্ছে I ইকুয়ালস টু, অর্থাৎ তীব্রতা যেটাকে আমরা বলি, তীব্রতার সূত্রটা ছিল I1 প্লাস I2 টু প্লাস 2 × √I1 √1 প্লাস √I2 √I2 কস কস ফাই। ফাই, এটা। তো যদি আমাদেরকে তীব্রতার কথা বলতো এই সূত্রটা ইউজ করতাম, যেহেতু আমাদেরকে কি বিস্তারের কথা বলছে, সূত্রটা এটা ইউজ করছি। নেক্সট, আলোর ব্যতিচার। আলোর ব্যতিচারের কিছু বৈশিষ্ট্য আছে, খুবই ইম্পর্টেন্ট ফর সিকিউ খ নম্বরের জন্য। বৈশিষ্ট্য বানান কি ভুলে গেলাম, কিরে বানান, বাংলায় এখন লিখতে না লিখতে অবস্থা আরো। মানে বয় দীর্ঘিকার, না বয় ঐকার, তালিবস্বরসি, মধ্যনিশ্বয় টয় জয়ফলা। ওকে, দরকার নাই, আচ্ছা আমি লিখে দিই। ওকে ঠিক আছে। আলোর ব্যতিচারের বৈশিষ্ট্যগুলো পড়া লাগবে বই থেকে, ফর সিকিউ খ নম্বরের জন্য ইম্পর্টেন্ট, সিকিউ খ। ভাই আর কত পড়বো ভাই, যা পড়ি সব ভুলে গেছি আর এটা পারতেছি তো না। সহজ, এটা তো সূত্র পড়ছি, ব্যতিচারের সূত্র, সেই সূত্র থেকে বোঝা যায়। যেমন ধর, ব্যতিচার হইতে হইলে অবশ্যই সুসংগত উৎস হওয়া লাগবে। এন্ড মাথায় রাখতে হবে সুসংগত উৎস কিভাবে তৈরি করা হয়। ভাইয়া কিছু লিখছিল পথ পার্থক্য সমান হওয়া লাগে নাকি এরকম তরঙ্গ দৈর্ঘ্যের মানটা সেম হওয়া লাগে, এই জিনিসগুলো একটু জানা রাখা লাগবে আর কি। তো আলোর ব্যতিচারের জন্য সুসংগত উৎস দরকার। সুসংগত উৎস কিভাবে পেতে পারো, যদি তুমি দুইটা আলোক রশ্মি, যেমন আমাদের কিন্তু ব্যতিচারের ক্ষেত্রে কিন্তু দ্বিচির হয়, ডাবল ছিদ্র থাকে। তো তুমি মনে করো এই দিক থেকে একটা আলোক রশ্মি নির্গত করতেছো, এই দিক থেকে একটা আলোক রশ্মি নির্গত করতেছো, সুসংগত উৎস হইতে হইলে ফার্স্ট অফ অল তাদের পথ পার্থক্যটা 0 হওয়া লাগবে। সুসংগত উৎস হইতে হলে তাদের পথ পার্থক্য 0 হওয়া লাগবে, কিন্তু মনে হয় সুসংগত উৎস হলে পথ পার্থক্য 0 না, এরকম কিছু একটা। মানে যে দুইটা আলোক রশ্মি এখান থেকে যাবে, এই যে ডাবল ছিদ্র, একটা ছিদ্রের ভিতর দিয়ে যাচ্ছে, এখান থেকে আরেকটা ছিদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, এই দুইটার কি হবে, পথ পার্থক্যটা 0 হওয়া লাগবে, এরকম কিছু একটা ছিল। এখন তুমি যদি মনে করো যে একটা আলোক রশ্মি, এখানে একটা আলোক রশ্মি ইউজ করতেছো, একটা আলোক রশ্মি ইউজ করতেছো ধরো C1, এখানে আরেকটা আলোক রশ্মি ইউজ করলা, দুইটা আলোক রশ্মি। তো যখন দুইটা আলোক রশ্মি তুমি ইউজ করবা দ্বিতীর এর ক্ষেত্রে, তখন এই জিনিসটা হয় না, দশা পার্থক্যটা সেম বা পথ পার্থক্যের মানটা সেম হওয়া যায় না, করা পসিবল হয় না। তখন কি করা হয়, তখন আমরা কি করি, ফার্স্টে আগে একটা একক চির ইউজ করি। ফার্স্টে হচ্ছে একক চির ইউজ করি, এরকম একটা একক চির ইউজ করা হয়। দেন একটা আলোক রশ্মি এখান থেকে নির্গত হয়, সেই আলোক রশ্মিটা বিভিন্ন তরঙ্গ, এরকম তরঙ্গ মুখ তৈরি করবে, তরঙ্গ মুখ তৈরি করতে 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 এখানে চলে যাবে, এখানে যাওয়ার পরে এখান থেকে এবার উপরিপতন সৃষ্টি হবে। তারপরে যে আমরা কি পাবো এখানে, তারপরে যে উজ্জ্বল অন্ধকার ডোরাগুলো পাইতে থাকবো, উজ্জ্বল অন্ধকার ডোরাগুলো পাইতে থাকবো। এন্ড মাথায় রাখতে হবে আমাদের কিন্তু যতগুলো ইকুয়েশনটা মানে সূত্রের ভিতরে যে ডি থাকে, এ থাকে, সবগুলো কিন্তু এই দুইটার মধ্যবর্তী কার্যক্রম, এইটার মধ্যবর্তী ডি। দেখবা যে বইয়েটা একটা প্রশ্ন আছে, সেখানে প্রশ্নের মানটা এইখান থেকে দিয়ে দিছে, ডির মান এইখান থেকে তোমাকে বলে রাখছে যে 2.5 মিটার, আবার এইটুকু তোমাকে প্রশ্নে বলে দিছে হচ্ছে 0.5 মিটার। তাহলে তুমি এখন ডি কত হবে, অবশ্যই ডির মানটা হচ্ছে 2 মিটার হবে। তো আমাদের এই আগে যেটা ইউজ করা, এটা ইউজ করার কারণটাই হচ্ছে সুসংগত উৎস করার জন্য।
কিন্তু আমি যদি দুইটা আলাদা আলাদা আলোক রশ্মি ইউজ করতাম সেটা পসিবল ছিল না। দুইটা আলাদা আলাদা উৎসও যদি ইউজ করতাম, মনে করে একই আলোক রশ্মি দুইটাই বেগুনি কালার দিচ্ছি, দুইটাই বেগুনি কালার দিলাম, বাট আলাদা আলাদা উৎস হয়ে যাচ্ছে, এখানে একটা আলাদা উৎস এখানে একটা আলাদা উৎস, সেক্ষেত্রেও দেখা যেত সুসংগত উৎস পসিবল ছিল না। এর জন্য আমরা কি করলাম, ফার্স্টে একটা উৎস থেকে একটা দিচি একটা ছিদ্র থেকে দুইটা দিচির এর মধ্যে দিয়ে আলোক রশ্মিটা নিয়ে যাওয়ার ফলে কি পাইলাম, ব্যতিচারটা সৃষ্টি করা গেল। তো এই জিনিসগুলো মানে মাথায় রাখতে হবে আসলে কোন জায়গা থেকে কিসের মান ধরা হয়। ঠিক আছে, ওকে। সুসংগত উৎস দরকার হবে। ঝালরের প্রস্থ সর্বদা সমান হতে হবে। ঝালরের প্রস্থ বলতে কি বোঝাচ্ছে, যেমন ধরো আমাদের এখানে একটা কি তৈরি হলো, ধরো এটা হচ্ছে উজ্জ্বল ডোরা, এটা হচ্ছে একটা উজ্জ্বল ডোরা তৈরি হলো, আরেকটা ধরো এটা একটা অন্ধকার ডোরা তৈরি হলো, এটা একটা অন্ধকার ডোরা তৈরি হলো, তাহলে এইটার যে প্রস্থটা হবে এইটারও সেম প্রস্থ হবে, অর্থাৎ সমান প্রস্থ হবে। ভাবতে পারো যে আলোর মানটা আস্তে 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 কমতে থাকবে, তার মানে আলোর মান আস্তে আস্তে কমতে থাকা মানে কি, অন্ধকারের পরিমাণটা বেড়ে যাও, তাহলে আলটিমেটলি কি অন্ধকারটা বড় হয়ে যাচ্ছে না, এরকম কোনো ঘটনা ঘটবে না। যতটুকু জায়গা জুড়ে ব্যতিচার গুলো সৃষ্টি হবে অর্থাৎ ডোরা গুলো সৃষ্টি হবে সবগুলোর কি হবে, উজ্জ্বল যদি যতটুকু হবে অন্ধকার ঠিক ততটুকু হবে। তাই বলছে যে ঝালরের প্রস্থ সর্বদা সমান হতে হবে কিন্তু। তো 2 নম্বরটাও সঠিক। অন্ধকার পট্টিতে অল্প আলো পৌঁছাতে পারে, নো, যতটুকু জায়গা জুড়ে ব্যতিচার হবে সব জায়গায় সমান পরিমাণে আলো পৌঁছায়, অন্ধকারে অল্প আলো পৌঁছাতে পারে এরকম কোনো কথা নাই। তো 3 নাম্বারটা ভুল আছে আমাদের, 3 নাম্বারটা রং। তো আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 1 ও 2। ভাই অন্ধকার পট্টি, কোশ্চেন ছিল ভাই। হ্যাঁ বল। ভাই মানে সিকিউতে অনেক সময় উদ্দীপক দেয়, মানে যে কোনো জায়গায় কোশ্চেন যে ব্যতিচার, সমবর্তন, অবর্তন, মানে দেখলেই বুঝবো কিভাবে যে কোনটা কোনটা থেকে ঘটনা, এটা প্যাচ লাগে বাবা অনেক, মানে ট্রাই করে ভুলে যায়, মানে মানে কোন পয়েন্ট দেখলে বুঝবো যে এটা আসলে ব্যতিচার সময় বলতেছে, আবার পয়েন্টটা দেখলে বলবো যে এটা সমবর্তন বলতেছে, আবার ওটা দেখলে বলবো যে অপবর্তন বলতেছে, মানে কিভাবে ফাইন্ড আউট করবে, জাস্ট মানে কিছু ছোট ছোট নোট বা ক্লু, নোট মানে মানে কি হচ্ছে দেখলে তোকে বুঝতে পারবে? চিত্র সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, চিত্রগুলো সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। ঠিক আছে, আচ্ছা, আর যেমন ধরো আমি ব্যতিচারের ক্ষেত্রে হচ্ছে যেমন এখানে দেখছি যে চিত্রটা এরকম থাকতে পারে, দুইটা, এই যে ডাবল স্লিট দেখো এখানে ফার্স্টে একটা স্লিট কিন্তু একটা ছিদ্র দেওয়া আছে, পরে কিন্তু ডাবল স্লিট দাও, তারপরে যে হ্যাঁ, কিন্তু পর্দাটা রাখা এরকম। এখন অপবর্তনের ক্ষেত্রে কি হয় সেই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে। অপবর্তনের ক্ষেত্রে হচ্ছে আহ অপবর্তনের ক্ষেত্রেও কিছুটা সেম টাইপেরই চিত্র হয় অপবর্তনের ক্ষেত্রে, বাট আমার যতটুকু মনে হয় প্রশ্নে তো উল্লেখ করে দেয় রে, প্রশ্নে তোকে উল্লেখ করে দিবে যে এটা আসলে কি হয়েছে, ধ্বংসাত্মক ব্যতিচার হইছে কি, ধ্বংসাত্মক অপবর্তন হইছে কি, অবম হইছে অবম অপবর্তন হইছে, সেই জিনিসগুলো আসলে প্রশ্নে বলে দেয়। আচ্ছা ভাই। তো আমার মনে হয় হচ্ছে যে একটু চিত্রগুলো যদি আইডেন্টিফাই করতে পারি সবগুলো ভালোভাবে, যে ব্যতিচারের জন্য চিত্র কেমন হইতে পারে, অপবর্তনের জন্য চিত্র কেমন হয়, এই দুইটা জিনিস আইডেন্টিফাই করতে পারলেই মানে দেখবি ভালো মতন, দেখার পরে নিজেই বুঝতে পারবি। যাক, অন্ধকার পট্টিতে অল্প আলো পৌঁছাতে পারে, কোনো আলো পৌঁছানোর কোনো মানেই হয় না, অন্ধকার পট্টি মানে সেখানে অন্ধকার পট্টি থাকবে, কোনো আলো পৌঁছাতে পারবে না সেখানে। ওকে। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি তরঙ্গের উপরিপতনের ফলে পর্দায় কোনো একটা বিন্দুতে অন্ধকার ডোরা উৎপন্ন হলো, ওই বিন্দুতে তরঙ্গের মধ্যে দশা পার্থক্য কত, নিম্নরূপ নিচের কোনটি সঠিক। খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুটি তরঙ্গের উপরিপতনের ফলে পর্দায় কোনো বিন্দুতে অন্ধকার ডোরা উৎপন্ন হলো, অন্ধকার ডোরা উৎপন্ন হলো। ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টে দুটি তরঙ্গের উপরিপতনের ফলে পর্দায় কোনো একটা বিন্দুতে অন্ধকার ডোরা উৎপন্ন হয়েছে। আচ্ছা, ওই বিন্দুতে তরঙ্গদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত, তরঙ্গদ্বয়ের মধ্যে দশা পার্থক্য কত। ফার্স্ট অফ অল, যখন ব্যতিচার হয় ব্যতিচারের ক্ষেত্রে একটা থাকে হচ্ছে গঠনমূলক ব্যতিচার, আর একটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে বা উজ্জ্বল ডোরা যেখানে তৈরি হয় সেই ক্ষেত্রে পথ পার্থক্যটা কি হয়, λ/2 এর জোড় গুণিতক হয়, অর্থাৎ λ/2 × 2n, λ/2 এর জোড় গুণিতক হয়। এটা কার জন্য, এটা হচ্ছে উজ্জ্বল ডোরার জন্য, উজ্জ্বল ডোরা, এটা হচ্ছে পথ পার্থক্যটা। আর অন্ধকারের ক্ষেত্রে বা ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কি হয়, λ/2 এর বিজোড় গুণিতক হয়। তাহলে বিজোড় গুণিতক কিভাবে হতে পারে, 2n - 1, 2n - 1 × λ/2, এটা কার জন্য হবে, অন্ধকারের জন্য, অন্ধকার। এখন আমার প্রশ্নে কি বলেছে, ফার্স্ট অফ অল অন্ধকার ডোরা, তাহলে আমরা অন্ধকার ডোরার জন্য কি জানি, পথ পার্থক্যটা জানি কি, λ/2 এর বিজোড় গুণিতক। আমাকে বের করতে বলছে কি দশা পার্থক্য, তার মানে ডেল ফাইটা বের করতে বলছে। তো ডেল ফাইটা বের করব কিভাবে, পথ পার্থক্য আর দশা পার্থক্যের মধ্যে একটা সূত্র আছে, সূত্রটা কি,
দশা পার্থক্য ইকুয়ালস টু 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু কি পথ পার্থক্য। তাহলে 2 পাই ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্যটা কত? 2n-1 ইন্টু ল্যামডা বাই 2। ওকে, তাহলে এখান থেকে আমরা যদি দেখো 2 কাটা দিতে পারি, কেটে দিতে পারি, 2 কেটে দিতে পারি, 2 কাটা দিতে পারি, এখান থেকে 2 কেটে দিতে পারি, ল্যামডা ল্যামডা কেটে দিতে পারি। তাহলে এখন আমরা একটা কাজ করো, পাইটা যদি গুণ করে দেয় তাহলে 2n পাই। দেখো এটা কোথায় আছে? ওকে, এটা নাই, সমস্যা নাই। নাই কেন আমি সেটাও বলছি। অন্ধকার ডোরার ক্ষেত্রে দুই ভাবে লেখা যায় পথ পার্থক্যটা। একটা হচ্ছে 2n-1 দিয়েও লেখা যায়, +1 দিয়েও লেখা যায়। যখন 2n-1 ইউজ করবা তখন n এর ভ্যালুটা শুরু হবে 1 থেকে স্টার্ট হবে, মানে যদি বলি প্রথম অন্ধকার ডোরা মানে n ইকুয়ালস টু 1ই হবে। কিন্তু যখন 2n+1, সরি সরি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি কি ভুল বললাম? ঠিক আছে, দাঁড়া, 2n+1 যখন স্টার্ট করতাম আমরা, তখন n এর ভ্যালুটা কত থেকে স্টার্ট হয়? আর যখন 2n-1 ইউজ করি তখন n এর ভ্যালুটা কত থেকে স্টার্ট হবে? দাঁড়াও, এখানে হচ্ছে 0+1, 0 থেকে যদি স্টার্ট করি এটা হচ্ছে 1 থেকে, এটা হচ্ছে 0, 1, 2, 3, এটা হচ্ছে 1, 2, 3। এই 1টা হচ্ছে প্রথম প্রথম, আর এটা হচ্ছে 0 এর জন্য প্রথম। তো দেখো, মানে আমাদের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে যে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে হচ্ছে λ/2 এর বিজোড় গুণিতক হয়, পথ পার্থক্যটা λ/2 এর হচ্ছে বিজোড় গুণিতক। এখন বিজোড় গুণিতক এই কথাটাকে কিন্তু দুই ভাবে আমরা লিখতে পারি। একটা হচ্ছে 2n+1 দিয়েও লিখতে পারি, একটা হচ্ছে 2n-1 দিয়েও লিখতে পারি। দুইটার জন্যই কিন্তু বিজোড় সংখ্যাগুলো আসে। তুমি চেক করে দেখো, 2n+1 এর জন্য বিজোড় সংখ্যা আসতে থাকে, 2n-1 এর জন্য বিজোড় সংখ্যা আসতে থাকে। বাট বাট কথা হচ্ছে যে তুমি যখন 2n+1 লিখছো, n এর ভ্যালুটা যখন 0 করতেছো তখন দেখো কত পাবা? তখন 1 পাচ্ছ, কিন্তু মানে বিজোড় সংখ্যা 1 পাচ্ছ। বাট নিচেরটাই যখন 2n-1 লিখবা তখন কিন্তু n এর ভ্যালু যদি 0 দাও তাহলে কিন্তু -1 পাচ্ছ। বাট আমার টার্গেটটা তো 1 থেকে স্টার্ট হবে। তাহলে তোমার n এর মানটা কত করা লাগবে? n এর মানটা 1 দাও, তাহলে কত হবে? 2 কে 2 -1, তার মানে 1 কিন্তু তখন পাচ্ছ। তাহলে যখন 2n+1 ইউজ করতেছি তখন প্রথম যেটা শুরু হবে সেটা 0 থেকে স্টার্ট হবে। যদি আমাকে বলতো যে তৃতীয় অন্ধকার ডোরা, তাহলে n এর ভ্যালুটা কত হবে? 2 হবে কিন্তু, যদি তুমি 2n+1 ইউজ করো। বাট যদি তুমি প্রশ্নে 2n-1 ইউজ করো, তাহলে n ইকুয়ালস টু যদি 3 বলে তাহলে 3ই বসে যাবে। যদি 4 বলতো ধ্বংসাত্মক ব্যতিচার 4 এর জন্য কত, তাহলে 4 বসে যাবে। বাট যদি 2n+1 ইউজ করতে যদি 3 বলতো তাহলে কিন্তু সেখানে 2 বসাতে হতো। একই জিনিস, শুধুমাত্র হয়তো একটা আগে পিছে হচ্ছে। তাহলে এখানে আমরা 2n-1ও লিখতে পারি, +1ও লিখতে পারি। সো আলটিমেটলি এখানে আসতে পারে হচ্ছে 2n পাই প্লাস পাই। আমাদের দেখো পথ পার্থক্য, সরি দশা পার্থক্যটা কোনটা সঠিক হতেছে? ঘ নাম্বারটা। ওকে, প্রবলেম হইলে বলিস। 0.2 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুইটি চির হতে 1.2 মিটার দূরে, দেখো 0.2 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট, তার মানে আমার এটা ফার্স্ট যে ডাটাটা দেওয়া আছে সেটা হচ্ছে ডাবল স্লিটের যে মধ্যবর্তী দূরত্ব 1.2 মিটার দূরে হচ্ছে পর্দা ডির মানটা। উজ্জ্বল ডোরার প্রস্থ, উজ্জ্বল ডোরার প্রস্থ প্রশ্নে উল্লেখ করেই দিছে যে একটা ডোরা আছে, সেই ডোরাটা উজ্জ্বল ডোরা, তার প্রস্থ। তাহলে এরকম যদি নির্দিষ্ট করে বলে দেয় যে উজ্জ্বল ডোরার প্রস্থ কত, অন্ধকার ডোরার প্রস্থ কত, তাইলে তখন সূত্র হয়ে যায় λd ডিভাইডেড বাই হচ্ছে 2a। সেটার মান কত দেওয়া আছে? 1.74 মিনিট, না আসলে মিলিমিটার, মিলিমিটার। ওকে, তাহলে আমাদেরকে বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্যটা কত হবে, ল্যামডা বের করতে বলছে। তাহলে ল্যামডা রেখে দিলাম, ডির মানটা 1.2 মিটারে নিয়ে গেলাম, ডিভাইডেড বাই 2 ইন্টু এ এর মানটা হচ্ছে 0.2 মিলিমিটার, তাহলে 0.2 ইন্টু 10⁻³ ইকুয়ালস হচ্ছে 1.74 ইন্টু 10⁻³। ওকে ফাইন। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? ল্যামডা এর মানটা কিসে বের করব? মিটারে বের করবো, তারপরে 10⁻10 দিয়ে গুণ করে দিব। তো চলো চেক করি। 1.74 ইন্টু 10⁻³ গুণ হচ্ছে 2 গুণ 0.2 ইন্টু 10⁻³। ওকে, ভাগ হচ্ছে 1.2, এটাকে আবার হচ্ছে 10 ইন্টু 10⁻10 দিয়ে গুণ করা লাগবে। তো 5800 অ্যাংস্ট্রম, 5800 অ্যাংস্ট্রম পাচ্ছি। ওকে, সেন্সার কোনটা? 5800, ক নাম্বারটা। নেক্সট, ইয়ং এর দ্বিচের পরীক্ষায় তৃতীয় অন্ধকার ঝালরের ক্ষেত্রে কি রে এত টাইপিং ভুল, তরঙ্গদ্বয়ের মধ্যে পথ পার্থক্য কত?
ওকে, একটা মিনিট, জাস্ট আমি একটু পানি খাই নিই। এমনি মাসুদ রানা বাপ্পি। ওকে, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় তৃতীয় অন্ধকার ঝালরের ক্ষেত্রে তরঙ্গের মধ্যে পথ পার্থক্য কত? ইয়ং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট পরীক্ষায় তৃতীয় অন্ধকার ঝালরের জন্য, তার মানে এন এর ভ্যালুটা কত রাখবা? যদি, এখানেই খেলা হবে, যদি তুমি 2n - 1 করো তাহলে এন এর ভ্যালুটা রাখবা 3, যদি তুমি 2n+1 করো তাহলে এন এর ভ্যালুটা রাখবা 2। তাহলে যেহেতু বলছে তৃতীয় অন্ধকার, আমি n=3 রাখলাম। ওকে, মধ্যে পথ পার্থক্য কত? তাহলে ফার্স্টে আমি কি করব? ফার্স্টে আমি হচ্ছে দশা পার্থক্য, পথ পার্থক্য বলছে যেহেতু, তাহলে পথ পার্থক্যের সূত্রটাই বসাবো। তাহলে ডেল এক্স ইকুয়ালস হচ্ছে 2n - 1 ইন্টু λ/2, λ/2 এর বিজোড় গুণিতক। তাহলে এন এর ভ্যালুটা কত? যেহেতু 2n - 1 রাখছি, তাহলে এন এর ভ্যালুটা 3 বসাইতে পারবো। তাহলে 6 - 1 ইন্টু λ/2, তাহলে কত আসতেছে? 5λ/2। ওকে, এটা ভাই আমি এটা রাখবো না ভাই, আমি হচ্ছে 2n+1 দিয়ে করবো। চলো, তাহলে ডেল এক্স ইকুয়ালস হচ্ছে 2n+1 ইন্টু হচ্ছে λ/2। তাহলে যেহেতু প্রশ্নে আমার বলছে তৃতীয় অন্ধকার, তাহলে তৃতীয় অন্ধকার বলতে বোঝায় আমাদের 0 থেকে শুরু হয়, তাহলে 0 1 2, এটাই হচ্ছে আমাদের তৃতীয় অন্ধকার, তৃতীয় ডার্কটা, তৃতীয় ডার্কটা। তাহলে 2টা হচ্ছে তৃতীয় ডার্কটা, তাহলে তৃতীয় ডার্ক হলে এন এর জায়গায় কত বলবে? 2। তাহলে কত আসছে? 2 × 4 আর 1 5, তাহলে 5λ/2 হচ্ছে 2। ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে 5λ/2। খুবই সুন্দর কিন্তু প্রশ্নগুলো। ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় ধ্বংসাত্মক ব্যতিচার, দেখো ধ্বংসাত্মক মানে ডার্ক, তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টির জন্য দশা পার্থক্য কত হবে? বারবার দেখে আসছি ধ্বংসাত্মক ব্যতিচার জন্য দশা পার্থক্য সূত্র তো দেখেই আসছিলাম। দশা পার্থক্য ডেল ফাইটা হয়েছিল কত? 2n π+π, এটা পাইছিলাম। সো আমি যদি এখান থেকে পাইটা কমন নিয়ে নিই তাহলে কত পাবো? 2n+1 পাবো। ওকে, সো আমাদের গ নাম্বারটা অ্যান্সার। নেক্সট, ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত হলো পথ পার্থক্যের সমান। ধ্বংসাত্মক ব্যতিচারের শর্ত হলো পথ পার্থক্যের সমান। আচ্ছা, মানে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্যটা কি হবে সেটা বের করতে বলছে। তাহলে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য ডেল এক্স ইকলস টু কি? ডেল এক্স ইকলস টু, যদি তুমি 2n+1 ইন্টু λ/2 এটাও রাখতে পারো। তোমার যদি মনে হয় না ভাই আমি এটা রাখবো না, 2n - 1 রাখবো ইন্টু λ/2, এটাও রাখতে পারো। বাট ভালো করে খেয়াল রাখতে হবে কিন্তু, দেখো অপশনে কিন্তু কোনটা দেওয়া আছে? 2n+1 দেওয়া আছে, সো অ্যান্সার এটা দিবা। যদি 2টা থাকে ভাইয়া, 2টা কখনো থাকবে না। আর 2টা থাকলে তখন এন এর ভ্যালুটা তোমাকে বলে দেবে 5 নম্বরের জন্য। ঠিক আছে, তখন 5 তো 5 যদি বসাও, ধরো পঞ্চম অন্ধকার বললো, পঞ্চম অন্ধকার বলতে যদি তুমি n=5 বসাও, n=5 বসাও পঞ্চম অন্ধকার, তাহলে নিচেরটা সঠিক হবে। n= যদি 4 বসাও তাহলে কি উপরেরটা সঠিক হবে। এটা হচ্ছে পঞ্চম অন্ধকারের। নেক্সট, ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় চিড়গুলোর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক, চিড় থেকে পর্দার দূরত্ব 3 গুণ করা হলো, ডোরা প্রস্থের কিরূপ পরিবর্তন হবে? ডোরা প্রস্থের কিরূপ পরিবর্তন হবে? দেখো এখানে কিন্তু ফিক্সড করে বলে নাই যে তোমাকে উজ্জ্বল ডোরা কি অন্ধকার ডোরা, তো ডোরা প্রস্থে কি লিখতে পারো? ডেল এক্স ইকুয়ালস টু λ/d হচ্ছে এটা রাখতে পারো। যেহেতু পরবর্তীতে, প্রথমে ছিল এটা, পরবর্তীতে কি হয়েছে? ডেল এক্স অন ইকুয়ালস টু কি হয়েছে? λ1d1 হচ্ছে a1। তাহলে কি ইয়ং এর দ্বিতীয় পরীক্ষায় চিটগুলোর মধ্যবর্তী দূরত্ব অর্ধেক, তাহলে চিটগুলোর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ a1টা আগে তার ছিল a, তার অর্ধেক করে দিছি। চিট থেকে পর্দার দূরত্ব 3 গুণ, তাহলে চিট থেকে পর্দার দূরত্ব আগে ছিল d, তার কি কত গুণ করছি? 3 গুণ করছি। তাহলে ডোরা প্রস্থের কিরূপ পরিবর্তন হবে? বসাও, তরঙ্গ দৈর্ঘ্য আর চেঞ্জ করিনি, তাহলে এখানে ল্যামডাই থাকতেছে। d1টা হয়ে যাচ্ছে কত? 3d, a1টা হয়ে যাচ্ছে কত? a/2। তাহলে এখানে থাকতেছে λd/a ইন্টু কত হয়ে যাচ্ছে? 6 হয়ে যাচ্ছে, দুইটা উপরে চলে গেল। তাহলে কত আসতেছে? λd/a, এটা কত ছিল? ডেল এক্স ছিল, ডেল এক্স ইন্টু 6। তাহলে দেখো পরবর্তীতে কি হচ্ছে? ডোরা প্রস্থটা হয়ে যাচ্ছে, আগে যেটা ডোরা প্রস্থ ছিল তার 6 গুণ হয়ে যাচ্ছে। আগে যেটা ছিল তার কত গুণ হচ্ছে? 6 গুণ হচ্ছে, খ নাম্বারটা। নেক্সট, দুটি সুসংহত উৎসের বিস্তারের অনুপাত এত হলে তরঙ্গ দুটির তীব্রতার অনুপাত কত? তাহলে তরঙ্গ দুটির তীব্রতার অনুপাত কত? তীব্রতা, তীব্রতা হচ্ছে আই আর বিস্তারটা হচ্ছে এ। তাহলে আমাদের আই এর সাথে এ এর সম্পর্কটা হচ্ছে বর্গের সমানুপাতিক।
তাহলে এখানে I1 ডিভাইডেড বাই I2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি A1 স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে A2 স্কোয়ার। A1 এর ভ্যালুটা কত, 9 ডিভাইডেড বাই হচ্ছে 4, তাহলে কত আসতেছে 9:4। সো অ্যান্সার কত, 9:4। নেক্সট, এই আমি একটু দ্রুত যাচ্ছি, বলি সমস্যা থাকলে। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় বায়ুতে করার পর পানিতে নিমজ্জিত করে এবং আলোক রশ্মি পরিবর্তন করে পুনরায় কি, ইয়ং এর দ্বিচির পরীক্ষাতে বায়ুতে করার পর, মানে প্রথমে দ্বিচির পরীক্ষাটা বায়ুতে করছো, করার পর পানিতে নিমজ্জিত করছো, আচ্ছা, এবং আলোক রশ্মি পরিবর্তন করছো, করে পুনরায় করা হলো, এক্ষেত্রে ডোরা প্রস্থ কি হবে? ডোরা প্রস্থ কি হবে? ডোরা প্রস্থ বাড়তে পারে, কমতে পারে, অপরিবর্তিত থাকতে পারে, সবগুলোই হইতে পারে। কেন? দেখো তুমি কি কি চেঞ্জ করছো, মাধ্যম চেঞ্জ করছো, চেঞ্জ চেঞ্জ করছো ফার্স্ট অফ অল, মাধ্যম চেঞ্জ করছো 1 নম্বর। তারপর হচ্ছে আলোক রশ্মি পরিবর্তন করে ফেলছো। আলোক রশ্মি পরিবর্তন করা মানে কি, তার তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যা, আলোক রশ্মি পরিবর্তন, রশ্মি পরিবর্তন। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় বায়ুতে করার পর পানিতে নিমজ্জিত করা হলো, তার মানে মাধ্যম চেঞ্জ করছে, আলোক রশ্মি পরিবর্তন করে পুনরায় আলোক রশ্মি পরিবর্তন করে পুনরায় করা হলো, এক্ষেত্রে ডোরা প্রস্থ যেটা, তাহলে ডোরা প্রস্থ অবশ্যই মাধ্যমের উপর ডিপেন্ড করে। কিভাবে ডিপেন্ড করতেছে দেখো, ডেল এক্স ইকুয়ালস টু ডোরা প্রস্থ ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে, দেখো যখনই মাধ্যম চেঞ্জ করতেছো তখন তার প্রতিসরণাঙ্ক চেঞ্জ হচ্ছে, আর যখন প্রতিসরণাঙ্ক চেঞ্জ হচ্ছে তখন কিন্তু তার বেগের মানটা চেঞ্জ হচ্ছে, আলোর বেগ। আর আলোর বেগ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কি হচ্ছে, সেখানে তরঙ্গ দৈর্ঘ্যটা চেঞ্জ হবে। তাহলে আলটিমেটলি তরঙ্গ দৈর্ঘ্য যদি চেঞ্জ হয় তার মানে ডোরা প্রস্থটা চেঞ্জ হচ্ছে। তাহলে মাধ্যম চেঞ্জ করা মানে কি, ডোরা প্রস্থটা চেঞ্জ হয়ে যা, সেক্ষেত্রে কি হতে পারে, বাড়তে পারে। মান যেহেতু এক্স্যাক্টলি মান দেয় না, বুঝতে তো পারতেছি না, সো বাড়তেও পারে, কমতেও পারে, আবার কি হতে পারে, একই থাকতে পারে। তিনটা জিনিসই করতে পারে, বাড়তেও পারে, কমতেও পারে, আবার কি হতে পারে, অপরিবর্তিত থাকতে পারে। শুধুমাত্র যদি মাধ্যমটা চেঞ্জ করতাম তাহলে আমরা বলতাম যে বাড়তেও পারে, কমতেও পারে, দুইটা হইতে পারে। তুমি সাথে সাথে কি করছো, রশিও পরিবর্তন করে দিছো। তো দেখা যাচ্ছে মাধ্যমটা বাড়াইছো, রশিটাকে কমাইছো, আলটিমেটলি দুইটা ফিক্সড, একই জিনিস হয়ে গেল, একই জিনিস হয়ে গেল। সো কি হইতে পারে, এখানে আলোক রশ্মি পরিবর্তন করছো, আবার মাধ্যমটাও চেঞ্জ করছো, সেক্ষেত্রে কি হবে, অপরিবর্তিত থাকার চান্স আছে। তো অ্যান্সার হচ্ছে তিনটাই সঠিক। পি বিন্দুতে কততম গঠনমূলক ব্যতিচার ঘটে, এটার আসলে উদ্দীপকটা আমরা দিতে পারি নাই, কাজ চলতেছিল, এটা পরে দেখতেছি। চিত্রে পি বিন্দুতে 29, 30 একই পিস, চিত্রে বিন্দুর প্রথম অন্ধকার ডোরা সৃষ্টি, আচ্ছা 31-এ একই প্রশ্ন, 32। আচ্ছা আজকে ক্লাসটা এখানেই রাখি, কারণ হচ্ছে আমাদের কতগুলো করলাম, 29টা করছি, সরি 28টা করছি, দুইটা পার্টে নি ক্লাসটা, 28টা করে রাখছি। নেক্সট দিন হচ্ছে আমাদের যে টপিক গুলো হচ্ছে, এখানে চিত্রগুলো ইনক্লুড করার কথা রয়েছে, ওইগুলো ইনক্লুড করে নেক্সট ক্লাস নিব। ভাইয়া বাহ, 4 জন। প্রমিত বিশ্বাসকে, হ্যাঁ বল। হ্যালো, ভাইয়া সেমিকন্ডাক্টর কবে হবে? তুই প্রমিত বিশ্বাস দিয়ে ঢুকছিস, সেরা। তোরা মানে সেমিকন্ডাক্টর কবে? আচ্ছা এই মাসের মধ্যে শেষ করব, তার মানে রিসেন্ট প্রত্যেক দিনই প্রায় ক্লাস নেওয়া লাগবে আমার, ওইগুলো একটা ক্লাসে কমপ্লিট। মেনলি সমস্যা গেছে, আমাদের যে টাইপিস্টের কাজ করতো, উনি হচ্ছে যে উনার পরীক্ষা স্টার্ট হয়েছে, ঠিক আছে, তো যার জন্য আসলে অন্য একজনকে দিয়ে আমরা মানে করাচ্ছি। তো সেই সে অতটা আর কি পারদর্শী না, ভালো মানে দ্রুত করতে পারতেছে না কাজ, তারে দেখাই দেওয়া লাগতেছে। বাট আগে যে ছিল সে অনেকদিন ধরে কাজ করে আসছে, সে ইজিলি সবগুলো, দেখা যেত যে তাকে 3-4টা ফাইল দিল, সে ইজিলি সবগুলো করে দিত দ্রুত। কিন্তু এখন হয়ে গেছে নতুন একজনকে নেওয়া হয়েছে, সে একটু লেট করে ফেলতেছে, প্রবলেম নাই, আমরা তাও আগে থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। নেক্সট আমরা আমরা চাচ্ছি মানে আমি চাচ্ছি যে এই মাসের মধ্যে হচ্ছে যে তোদের কি বলে সেকেন্ড পেপার কমপ্লিট করাই দিতে, মানে আর তো বাদ আছে কয়টা, পরমাণুর ওই চ্যাপ্টারটা বাদ আছে, সেমিকন্ডাক্টরটা বাদ আছে, আর হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান বাদ আছে, 3টা চ্যাপ্টার বাদ আছে। সো 3টা চ্যাপ্টারের জন্য 3টা লেকচার লাগবে। তো আজকে কেবল 23 তারিখ, আজকে 23 তারিখ হয়ে গেছে, তার মানে ওকে, প্রবলেম নেই, আমরা শেষ করে ফেলতে পারবো এই মান্থের হ্যাঁ মধ্যে হবে প্রত্যেক। ভাইয়া, বল। বলতেছি যে সেকেন্ড পেপারে কোন কোন চ্যাপ্টার থেকে সিকিউ
মানে টাচ করলে ভালো হবে? থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্স হুম থেকে দুইটা পাবি। থার্মো হুম থেকে থার্মো থেকে দুইটা পাবা। হুম। থার্মো থেকে দুইটা আসে, আর বাকি সবগুলো চ্যাপ্টার থেকে একটা একটা করে আসে। ভাইয়া বলতেছে যে এই সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে কোশ্চেন করলে তো ফুল মার্ক দেয় না। যদি তোর থিওরিটিক্যাল থাকে, থিওরি থাকে, তাহলে আলাদা বিষয় হবে, বাট যদি ম্যাথমেটিক্যাল থাকে, তুই গত বছরের দেখ ভাইয়া, প্রশ্নগুলো দেখো। বর্ণনা করে দিয়ে আসি, তারপর ওই সার্কিট টার্কিট আগে দিয়ে আসি ডায়েট টায়েট দিয়ে। তারপরও মানে 4 জায়গায় 3 দেয় এরকম আর কি। ও বোর্ডে দিয়ে দিবে, প্যারা নাই। কলেজের স্যাররা দেয় না, কলেজের স্যাররা তারপর মার্ক কমায়। হতে হতে ধরেন ওই যে ওইটা আসে, ওই যে জেনারেল বা সম্মুখী বায়াস আর হচ্ছে বিমুখী বায়াস যেগুলো আছে, ওইটার লেখচিত্র আগে ব্যাখ্যা দিয়ে আসি, তাও ওইটারে 1 দেয়। আর কেন এটা দেয় কলেজের জানি না। স্যার, যা পাবি যদি সঠিকও লিখে দিয়ে আসিস, 4 মার্কের একটা প্রশ্ন তো সঠিক হইছে, তাও তোকে 3 দিবে, 4-এর ঠিক জায়গায় আছে। 3 দিবে। তো এটা টিচাররা একটু করে, কলেজের টিচার এরম করে, কিন্তু বোর্ড খাতাতে এগুলো করবে না। পারমাণবিক মডেলও কি এরকম হবে নাকি? হুম। পারমাণবিক মডেলও কি এরকম করে? পারমাণবিক মডেলে না, করবে না। এগুলো কলেজের স্যাররাই করবে, তুই লিখে দিয়ে আসিস, লিখলেই মার্ক পাবি, সমস্যা নেই, যদি সঠিক হয়ে থাকে। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, শেষ করে দিই, ঠিক আছে? 28টা শেষ করছি, 22টা শেষ করতে 12টা 16, তো 12টা 40-এর মধ্যে শেষ হয়ে যাবে। জাস্ট আমি একটু এখানে থাকলাম, একটু পিডিএফ, চিত্রের একটা পিডিএফ অলরেডি তৈরি করে ফেলছে, দেখি আমি ওইটা করে ফেলি, তাহলে ওইটা নিয়ে আসি, এখানে ওপেন করি। টাইপ ক্লাস নিয়ে নিই, লেট করলে অবস্থা খারাপ হবে, দরকার নাই। ভাই আর কতক্ষণ হবে এই ক্লাসটা? আমি তো চাচ্ছিলাম, দাঁড়া, কাহিনী ঘটে গেল। আর যদি নিয়ে কয়টা নিতে পারেন নিচ্ছেন। হ্যাঁ, নিয়ে নিবো, দাঁড়া একটুখানি, জাস্ট আমি মানে টাইপিস্ট ওইটা কমপ্লিট করে ফেলছে মনে হয়, দাঁড়া, চিত্রের ওইটা আমি ভাইয়ের কাছে একটু চাই দেখি। জি ভাই। আচ্ছা, দিতে লাগুক, আমরা নিচের দিকের প্রশ্নগুলো একটু সলভ করতে থাকি, দাঁড়াও। প্রবলেম কি হয়েছে কিছু তো ভাইয়া, বুঝলাম না আমি। প্রবলেম হচ্ছে, এই দেখ, 29 নম্বরে হচ্ছে চিত্রটা দিতে পারে নাই, যেমন বলছে পি বিন্দুতে ও কততম আচ্ছা। গঠনমূলক ব্যতিচার করে। তারপরে 29-এ একটু প্রবলেম রয়েছে, 30-এ চিত্রে 31 নম্বর চিত্র আছে। ওকে, 32 থেকে আবার স্টার্ট করি, দেখো। ইয়ং এর দিচির পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার, তার মানে এটা হচ্ছে আমাদের এ এর ভ্যালু। চিরটিকে 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো দ্বারা, তার মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। আলোকিত করলে পর্দায় কেন্দ্রীয় উজ্জ্বল হতে 18 মিলিমিটার। ভাই এটা কি নিম মানে? আচ্ছা, ভুল করছে উনি, ও আলোকিত আচ্ছা। করলে পর্দায় কেন্দ্রীয় উজ্জ্বল হতে 18 মিলিমিটার দূরের সর্বশেষ উজ্জ্বল ডোরা পাওয়া যায়, সর্বশেষ উজ্জ্বল ডোরা। ওকে, চিত্র হতে পর্দার দূরত্ব 1 মিটার, চিত্র হতে পর্দার দূরত্ব মানে চিত্র হতে, চিত্র কই? ভাই আপনি না এই করেন, ওই নেক্সট ক্লাসে এই করেন, বাদ দেন। নেক্সট ক্লাসে করলে আমার জন্য মনে কর হ্যাঁ শেষ করা দেখে এই যান ক্লাসের মধ্যে। এই আচ্ছা, ক্লাসে। সমস্যা নেই, আচ্ছা আমি বলি, চিত্র হতে না, ধর পর্দার দূরত্বটা হচ্ছে 1 মিটার, পর্দার দূরত্বটা 1 মিটার, সো আমাদের ডি এর ভ্যালুটা হচ্ছে 1 মিটার। এর মান আছে। ওকে,
হ্যাঁ, পর্দায় মোট কতগুলো উজ্জ্বল ডোরা পাওয়া যাবে? খুব সুন্দর একটা প্রশ্ন। পর্দায় মোট কতগুলো উজ্জ্বল ডোরা পাওয়া যাবে? যেহেতু আমাদের কত এখানে দেওয়া আছে না যে কেন্দ্রীয় উজ্জ্বল হতে 18 মিলিমিটার দূরে সর্বশেষ উজ্জ্বল ডোরাটা পাই, কেন্দ্রীয় উজ্জ্বল হতে 18 মিলিমিটার দূরে সর্বোচ্চ উজ্জ্বল ডোরাটা পাই, তাহলে দেখো আমাদের y ইকুয়ালস টু n ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে a। সূত্র এটা না, y এর মানটা বের করার, কেন্দ্রীয় উজ্জ্বল হতে 18 মিলিমিটার দূরে সর্বোচ্চ উজ্জ্বল ডোরা পাবে, তাহলে y ইকুয়ালস টু আমাদের ধরো এইটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা, এইটা হচ্ছে এখান থেকে আমি ধরলাম এখানটাতে হচ্ছে একদম সর্বোচ্চ যে উজ্জ্বল ডোরাটা সেটা পাইতেছি কত মিটার দূরে? 18 মিলিমিটার দূরে, 18 মিলিমিটার দূরে। তাহলে এখান থেকে এটার দূরত্ব বের করার সূত্র হচ্ছে y ইকুয়ালস টু n ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে a। ওকে, আমরা যদি বের করতে চাই n এর ভ্যালুটা, তাহলে কত পাবো? y ইকুয়ালস টু হচ্ছে 18 মিলিমিটার, তাহলে 18 ইন্টু 10⁻³ n, n এর ভ্যালুটা বের করবো ইন্টু তরঙ্গ দৈর্ঘ্যটা কত? 6000 অ্যাংস্ট্রম, তার মানে 6 ইন্টু 10⁻⁷। ডির মানটা হচ্ছে 1 মিটার ডিভাইডেড বাই হচ্ছে দুইটা স্লিটের মধ্যবর্তী দূরত্ব 0.4 মিলিমিটার, তাহলে 0.4 ইন্টু 10⁻³ এন এর ভ্যালুটা কত আসতেছে? সর্বোচ্চ উজ্জ্বল ডোরাটা কততে তৈরি হয়েছে দেখি, 18 ইন্টু 10⁻³ 0.4 ইন্টু 10⁻³ ভাগ হচ্ছে 6 ইন্টু 10⁻⁷, 12টা। তোদের কত আসতেছে দেখতো? 12টা পাচ্ছি আমি। পর্দায় মোট কতগুলো উজ্জ্বল ডোরা পাওয়া যাবে? বা আমি এখানে পাচ্ছি এক সাইডে হয়েছে 12টা, মানে এইটা হচ্ছে 12তম উজ্জ্বল ডোরা, একদম শেষ যেটা, এটা হচ্ছে 12তম উজ্জ্বল ডোরা। 12তম হচ্ছে আহ ব্রাইট, 12তম ব্রাইট। তাহলে এই পাশে যদি 12টা উজ্জ্বল হয়, এই অপর পাশেও কি হবে? 12টা ব্রাইট পাবো, 12টা ব্রাইট পাবো। কয়টা পাবো? 12টা ব্রাইট পাবো। তাহলে মোট হচ্ছে কত? 24টা, আর সেন্ট্রালে একটা থাকে উজ্জ্বল। তাহলে টোটাল উজ্জ্বল ডোরার মোট উজ্জ্বল ডোরা কতগুলো পাচ্ছি? টোটাল 12 প্লাস 12 প্লাস হচ্ছে সেন্ট্রালেরটা যদি যোগ করি তাহলে হচ্ছে 25টা, তাহলে মোট 25টা উজ্জ্বল ডোরা পাবো। এখানে পর্দায় মোট কতগুলো উজ্জ্বল ডোরা পাওয়া যাবে? 24টা দিয়ে রাখছে, হ্যাঁ 24টাই দিবা, যদি 25টা থাকতো তাহলে 25টা অ্যান্সার দিতা। 24টা যদি চাই 24টা থাকলে তো 24টা দিলা, যদি 25টা প্রশ্নে থাকতো 25টা দিতা, কারণ মোট আসলে 25টা উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। দেখো আমি আরেকবার বলে দিই আসলে কাহিনী কি করতেছে এখানে। প্রথমে প্রশ্নে বলে দিছে যে সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে শেষ যে উজ্জ্বল ডোরাটা আমরা পাচ্ছি, আমাদের যে পর্দাটুকু রাখা আছে সেই পর্দার একদম শেষ মাথায় যে উজ্জ্বল ডোরাটা তৈরি হয়েছে, সেই উজ্জ্বল ডোরার দূরত্ব সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে দূরত্ব বলে দিছে 18 মিলিমিটার দূরে পর্দাটাই লাস্ট উজ্জ্বল ডোরাটা তৈরি হয়েছে। তাহলে লাস্ট উজ্জ্বল ডোরাটা কততম সেটা একটু বের করে থাকি, কয় নম্বর সেটা। তাহলে সেটা যদি বের করলাম, আমাদের সূত্র কি? y ইকুয়ালস টু n ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে a। তাহলে এখান থেকে n এর ভ্যালুটা বের করলাম, তার মানে ওই যে লাস্ট যে উজ্জ্বলটা তৈরি হয়েছিল সেটা কত নম্বর? 12 নম্বর। তাহলে ওইটাই তো শেষ, এরপরে তো আর চান্স নাই। তাহলে এক সাইডে পাচ্ছি 12টা, অপর সাইডেও কি সমান সংখ্যক পাবো 12টা, 24টা, আর মাঝখানে কি? সেন্ট্রাল ম্যাক্সিমা, কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। তাহলে মোট কয়টা হচ্ছে? 25টা উজ্জ্বল ডোরা। তাহলে টোটাল হচ্ছে 25টা ব্রাইট, 25টি ব্রাইট। বাট শুধুমাত্র এখানে যে কাজটা করছে, কতগুলো উজ্জ্বল ডোরা পাওয়া যাবে? 24টা রাখো, কারণ হচ্ছে এক সাইডে 12টা এক সাইডে 12টা, 24টা। সেন্ট্রাল ম্যাক্সিমাম ওরা রাখে না, কাউন্ট করে না, সেন্সার হচ্ছে 24টা। ওকে, আমাদের সিকিউ এটা কাউন্ট করব, 25 25 25 25। সেন্ট্রালের ওটা কাউন্ট করব সিকিউতে। অবশ্যই। দাঁড়া দেখি চিত্রগুলো অ্যাড করছে কিনা। অ্যাড করছে, এই যে এইটাতে করি এখন। এক ফাইল চলে আসছে আমাদের। ওকে, নো প্রবলেম, আমরা স্টার্ট করে দিই। দেখো 29 থেকে যেখানে প্রবলেম ছিল আমাদের, চিত্রের জন্য আমরা সলভ করতে পারি নাই। সিলেট বোর্ড 2021। পি বিন্দুতে কততম গঠনমূলক ব্যতিচার ঘটে? পি বিন্দুতে কততম গঠনমূলক ব্যতিচার ঘটে? পি বিন্দুতে কততম গঠনমূলক ব্যতিচার ঘটে? কততম, স্যার মানে এন এর ভ্যালুটা বের করতে বলছে, কততম। তাহলে পি বিন্দুতে গঠনমূলকের কথা প্রশ্নে বলেই দিছে। তাহলে গঠনমূলক ব্যতিচার মানে হচ্ছে উজ্জ্বল ডোরা। তাহলে উজ্জ্বল ডোরার জন্য আমাদের সূত্র লিখতে হবে। তাহলে সূত্রটা কি হচ্ছে? y ইকুয়ালস টু n ল্যামডা ডি, n ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে a। তাহলে দেখো পি বিন্দুতে কততম, তাহলে ওপির দূরত্ব, ওপি মানে কি? ওপি মানে হচ্ছে সেই y এর ভ্যালুটা,
ওপি মানে কি? ওপি মানে হচ্ছে সেই ওয়াই দূরত্বটা, যে কতটুকু দূরত্বে ওয়াই। তাহলে এটা যদি এখন আমরা মানটা বসাই, দেখো ওপির মানটা কত দেওয়া আছে, 16 মিলিমিটার। তাহলে 16 × 10⁻³ কততম সেটা বের করবো। তাহলে এন ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য কত, 4000 অ্যাংস্ট্রম, তাহলে 4 × 10⁻⁷। ডির মানটা কত, ডির মানটা দেখো 1 মিটার, ডিভাইডেড বাই চির দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, 0.4 মিলিমিটার। তাহলে 0.4 × 10⁻³ ক্যালকুলেশন করে দেখো এন এর মানটা কত আসতেছে, কততম উজ্জ্বল ডোরা, পি বিন্দুতে কততম গঠনমূলক ব্যতিচার, 16। দেখতো। জি ভাইয়া 16। ওকে, তার মানে আমাদের পি বিন্দুতে কততম উজ্জ্বল ডোরা আছে বা কততম গঠনমূলক ব্যতিচার পাবো, 16তম। নেক্সট, চিত্রের পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার S1 ও S2 উৎস থেকে নিঃসৃত তরঙ্গদয়ের দশা পার্থক্য কত হবে? চিত্রের পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার, তার মানে পি বিন্দুতে কোন ব্যতিচার সৃষ্টি হয়েছে, পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার, তার মানে হচ্ছে ব্রাইট এর কথা বলতেছে, ব্রাইট। পি বিন্দুতে কি হয়েছে, গঠনমূলক ব্যতিচার হয়েছে, দশা পার্থক্য কতটুকু হয় সেটা যদি একটু ম্যাথমেটিক্যালি আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2, কি করবা, S1 থেকে S2 এর উপর একটা লম্ব অঙ্কন করবা। তাহলে পথ পার্থক্য কতটুকু, পথ পার্থক্য হচ্ছে এই যে এই অংশটুকু হচ্ছে আমাদের পথ পার্থক্য, এই অংশটুকু হচ্ছে পথ পার্থক্য। তাহলে গঠনমূলক ব্যতিচার S1 S2 উৎস হলে নিঃসৃত তরঙ্গদৈর্ঘ্যের দশা পার্থক্য কত, আর পথ পার্থক্য বের করতে পারলেই আমরা কি দশা পার্থক্য পেয়ে যাব। তাহলে পি বিন্দুতে ফার্স্টেই বলেই দিছে যে গঠনমূলক ব্যতিচার, তাহলে গঠনমূলক ব্যতিচারের জন্য পথ পার্থক্য ডেল এক্সটা ছিল হচ্ছে λ/2 এর জোড় গুণিতক, তাহলে λ/2 ইন্টু হচ্ছে 2n। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে n ল্যামডা। ওকে, আমাদেরকে বের করতে হবে দশা পার্থক্য, তাহলে দশা পার্থক্য ইকুয়ালস টু হচ্ছে 2π ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু হচ্ছে পথ পার্থক্য ডেল এক্স। তাহলে কি 2π ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু ডেল এক্স এর মান হচ্ছে n ল্যামডা। তাহলে আমরা উভয় পাশ থেকে ল্যামডা ল্যামডা বাদ দিয়ে দিতে পারি, তাহলে কি থাকতেছে 2n π এটা থাকতেছে। তাহলে গঠনমূলক ব্যতিচারের জন্য দশা পার্থক্যটা কত, 2n π। তাহলে গঠনমূলক ব্যতিচারের জন্য দশা পার্থক্য পাচ্ছি 2n π। এখন দেখো অপশন গুলো চেক করো, প্রথমটা π/4, এটা কি হওয়া পসিবল, কখনো কখনো সম্ভব না। কারণ এন কি, এন হচ্ছে পূর্ণ সংখ্যা, এগুলো হবে 1 2 3 4 5 6 এরকম হবে। তাহলে তুমি যদি এন এর মানটা 1 বসাও তাহলে ফার্স্টে পাবা হচ্ছে 2π। এন এর মানটা যদি 2 বসাও তাহলে এখানে পাবা হচ্ছে 4π। এন এর মানটা যদি 3 বসাও তাহলে এখানে পাবা হচ্ছে 6π। এভাবে চলতেই থাকবে, এভাবে চলতেই থাকবে। তাহলে এখানে দেখো π/4 এটা পসিবল গঠনমূলক ব্যতিচারের জন্য, কখনোই না। π/2 এটা গঠনমূলক ব্যতিচারের জন্য পসিবল, তাও না। 3π/2 এটাও কি পসিবল, না। 2π এটা কিন্তু পসিবল, কারণ দেখো 2π 4π 6π এইগুলো কি গঠনমূলক ব্যতিচারের জন্য পসিবল। অ্যান্সার কোনটা হবে, 2π। আই গেস বুঝতে পারছো। চিত্রে বিন্দুতে প্রথম অন্ধকার ডোরা সৃষ্টি হলে, চিত্রে বিন্দুতে প্রথম অন্ধকার, কিউ বিন্দু ধর, এটা মনে হয় কিউ বিন্দু। চিত্রে কিউ বিন্দুতে প্রথম অন্ধকার ডোরা সৃষ্টি হলে এর পথ পার্থক্য কত হবে? চিত্রে কিউ বিন্দুতে প্রথম অন্ধকার ডোরা মানে n ইকুয়ালস টু 1 ডার্ক সৃষ্টি হলে পথ পার্থক্য কত হবে? তো পথ পার্থক্য ডেল এক্স ইকুয়ালস টু আমরা জানি কি 2n, আচ্ছা বল 2n প্লাস 1 λ/2 এর জোড় গুণিতক। এখন বল n এর ভ্যালুটা কত রাখবো, 1 রাখবো নাকি 0 রাখবো? বল, যদি 2n প্লাস 1 রাখি তাহলে সূত্রে যদি 2n প্লাস 1 রাখি তাহলে n এর ভ্যালুটা 1 রাখবো নাকি 0 রাখবো? তোদেরকে এতক্ষণ কি বললাম, যখন তুমি 2n প্লাস 1 ইউজ করবা, 2n প্লাস 1 ইউজ করা যায়, 2n মাইনাস 1 ইউজ করা যায়, বাট তুমি যখন 2n প্লাস 1 ইউজ করবা তখন একটা কম হয়। এখানে যদি প্রথম অন্ধকার বলে তাহলে n কত থেকে শুরু হয়, 0 থেকে শুরু হবে, 2n প্লাস 1 না। 2n প্লাস 1 হইলে 0 থেকে শুরু হয় না। 0 এর জন্য প্রথম অন্ধকার পাবা, 1 এর জন্য দ্বিতীয় অন্ধকার পাবা, 2 এর জন্য তৃতীয় অন্ধকার পাবা। কিন্তু তুমি যদি 2n মাইনাস 1 এই সূত্রটা ইউজ করো তাহলে n ইকুয়ালস টু স্টার্ট হবে 1 2 3। তাহলে এখন তুমি নিজেই বলো কোনটা ইউজ করা ভালো। দ্বিতীয়টা ইউজ করা ভালো, কারণ এটা প্রথম অন্ধকার, দ্বিতীয় অন্ধকার, তৃতীয় অন্ধকার, মানগুলো বসাইতেও ইজি হবে। কিন্তু n ইকুয়ালস টু 0 অন 2, এটার জন্য যদি বলতো প্রথম অন্ধকার, প্রথম অন্ধকার মানে কি n এর ভ্যালুটা 0। তাহলে প্রশ্নে কি বলছে, প্রথম অন্ধকার, তাহলে n এর ভ্যালুটা কত হবে, 0। কখন? যখন সূত্রে তুমি লিখলা 2n প্লাস 1 এইটা লিখলা তখন। তাহলে n ইকুয়ালস টু 1 নাকি 0? তাহলে অবশ্যই n ইকুয়ালস টু কত হবে, 0। এটা কি আমাদের ফার্স্ট ডার্ক, এটাই হচ্ছে আমাদের ফার্স্ট ডার্ক। তাহলে n ইকুয়ালস টু 0 যদি বসাই দিই তাহলে ডেল এক্সটা কত হবে, 0, তার মানে শুধুমাত্র থাকবে λ/2। অ্যান্সার কোনটা হবে, λ/2। বুঝছিস?
হ্যাঁ ইয়ং এর দ্বিচির পরীক্ষা এটা তো করছি 24টা, এটা করে ফেলছি। ওকে, দ্বিতীয় উজ্জ্বল ডোরা হতে চতুর্থ অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত? চলো, একটা সিকিউ টাইপের প্রশ্ন দিছে পুরা। ওকে, দ্বিতীয় উজ্জ্বল ডোরা হতে চতুর্থ অন্ধকার ডোরা, তাহলে দ্বিতীয় উজ্জ্বল ডোরা হচ্ছে এইটা, দ্বিতীয় উজ্জ্বল। তাহলে আমি লিখে দিচ্ছি, আর একটা হচ্ছে চতুর্থ অন্ধকার ডোরা, মনে করো এইটা চতুর্থ অন্ধকার ডোরা। তো আমি একটু লিখে দিই এখানে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়, এটা হচ্ছে চতুর্থ, চতুর্থ ডার্ক, আর এটা হচ্ছে দ্বিতীয় ব্রাইট, বি রাখলাম। তাহলে প্রশ্নে বলছে দ্বিতীয় উজ্জ্বল ডোরা থেকে, দ্বিতীয় উজ্জ্বল ডোরা থেকে চতুর্থ অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, তার মানে এইটা বের করতে বলছে, এইটুকু দূরত্ব। তাহলে কি করতে পারি, আমরা তো যা কিছুই নির্ণয় করি সবকিছু সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে হিসাব করি। সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে যদি হিসাব করি এই মানটা পাবো, এটা কি চতুর্থ অন্ধকার ডার্কের মধ্যবর্তী দূরত্ব সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে। দ্বিতীয়টা কি ব্রাইট, তাহলে দ্বিতীয় ব্রাইট এটা, তাহলে এটাকে আমরা রাখতেছি হচ্ছে y2। তাহলে আমাদেরকে যদি y4 থেকে y2 বিয়োগ করি তাহলে এই অংশটা পেয়ে যাব। তাহলে y4 মাইনাস হচ্ছে y2। ওকে, তাহলে y4 বের করার জন্য কি, এটা ডার্কের জন্য, তাহলে ডার্কের জন্য কত, চতুর্থ অন্ধকার। তাহলে আমরা যদি সূত্র লিখি যে 2n মাইনাস অন ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে কত 2a, ল্যামডা ডি ডিভাইডেড বাই 2a, এটা লিখতে পারি মাইনাস, এটা y2 টা কত, দ্বিতীয় উজ্জ্বল ডোরা, তাহলে দ্বিতীয় উজ্জ্বল ডোরার জন্য সূত্র কি, n ল্যামডা ডি, n ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে a, এটা হচ্ছে সূত্র। তাহলে এখন মানটা বসাও, n ইকুয়ালস টু কত, যেহেতু 2n মাইনাস অন ইউজ করছো তাহলে n এর ভ্যালুটা কত বসাবা, চতুর্থ না, চতুর্থ অন্ধকার ডোরার কথা বলছে না, তাহলে 4 বসাতে হবে। তাহলে 4 দুগুণী 8 মাইনাস 1 7 ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে 2a, মাইনাস এন এর ভ্যালুটা কত, দ্বিতীয়র জন্য বলছে না, দ্বিতীয় উজ্জ্বল, তাহলে কত 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে a। এখান থেকে আমরা 2 এটাকে লসাগু নিতে পারি, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 7 ল্যামডা ডি, এখানে থাকতেছে হচ্ছে কত 4, তার মানে 3 ল্যামডা ডি, 3 ল্যামডা ডি ডিভাইডেড বাই হচ্ছে 2a। তাহলে এখন মানটা বসাতে হবে, জাস্ট মানগুলো জাস্ট বসাই দাও। 3 ইন্টু ল্যামডার মানটা কত ছিল, তরঙ্গ দৈর্ঘ্যটা, তরঙ্গ দৈর্ঘ্য ছিল হচ্ছে 6000, তাহলে হচ্ছে 6 × 10⁻⁷, ডির মানটা ছিল হচ্ছে 1 মিটার ডিভাইডেড বাই হচ্ছে 0.4 মিলিমিটার, তাহলে 0.4 × 10⁻³ এটা আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে y4 মাইনাস হচ্ছে y2, কত আসতেছে 0.4, তো একটু চেক করি। ভাই হ্যাঁ 0.4, 4.5 ইন্টু 10⁻³ আসতেছে, 4.5 ইন্টু 10⁻³ 10⁻³ তার মানে 4.5 মিলিমিটার, এটা হবে অ্যান্সার। বা এটার ক্ষেত্রে n ইকুয়াল টু যা দেওয়া আছে তাই ধরবো, আর অন্ধকারেরটার ক্ষেত্রে একটা কম ধরবো নাকি? হ্যাঁ হ্যাঁ, না, মানে উত্তল ডোরার ক্ষেত্রে n ইকুয়াল টু যা দেওয়া আছে তাই ধরবো। যখন সূত্রে দেখ, আমাদের সূত্রটাই যখন পড়ি যে আহ পথ পার্থক্যটা অন্ধকারের ক্ষেত্রে আর কি, ধ্বংসাত্মকের ক্ষেত্রে পথ পার্থক্যটা λ/2 এর বিজোড় গুণিতক, এটা পড়ছি। এখন বিজোড় গুণিতককে সুন্দর মতো দুই ভাবে লেখা যায়, একটা হচ্ছে 2n+1, এটাও লিখতে পারো, বিজোড় সংখ্যা এটা দিয়েও প্রকাশ করা হয়, 2n-1 এটা দিয়েও প্রকাশ করা হয় বিজোড় সংখ্যাটা। বিজোড় সংখ্যা তুমি n এর মান বসাও, n এর মান 1 2 3 4 5 6 এভাবে বসাও, দেখবা যে দুইটার জন্যই তুমি কি পাবা, বিজোড় সংখ্যা পাচ্ছ, তাহলে দুইটাই সঠিক। বাট যখন তুমি ব্যতিচারের ক্ষেত্রে আসবে আমাদের তো কাজ করতে হবে n নিয়ে, n যখন 0, n 0 থেকে স্টার্ট হবে, 0 1 2 3 4 এভাবে চলতে থাকবে। তাহলে যখন সূত্রটা 2n+1 রাখছো, 2n+1 রাখছো, n এর ভ্যালু 0, এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট ডার্ক, n ইকুয়ালস টু 1 যখন হইছে তখন এটা হচ্ছে সেকেন্ড ডার্ক, সেকেন্ড ডার্ক, n ইকুয়ালস টু যখন 2 হইলো এটা হচ্ছে তৃতীয় থার্ড, থার্ড ডার্ক, যখন n এর ভ্যালু 3 তার মানে চতুর্থ ডার্ক, মানে চতুর্থ কালো ডোরা পাবো। যখন 5 বলতেছে, যদি বলতাম 12 নম্বর, 12 নম্বর ডার্ক যদি হয় তাহলে কত হবে 11। আমি যদি বলতাম 15 নম্বর ডার্ক, তাহলে 15 নম্বর ডার্ক হইলে এন এর ভ্যালু কত হবে, 14 হবে। কেন, কারণ হচ্ছে 2n+1, 2n+1 এর ক্ষেত্রে বসাবা একটা করে কমতে থাকবে, কিন্তু যা যদি বলে পঞ্চম অন্ধকার ডোরা তাহলে এন এর ভ্যালুটা কত বসাবা 4, যদি তুমি 2n+1 সূত্রটা ইউজ করো। বাট তুমি যদি 2n-1 সূত্রটা ইউজ করো
সেক্ষেত্রে এনটা কত থেকে শুরু হবে, সেই 1 থেকে শুরু হবে, 1 2 3 4 5 6। তাহলে যদি বলতাম পঞ্চম অন্ধকার ডোরা তাহলে 5ই বসে যেত, আমি যদি বলতাম ষষ্ঠ অন্ধকার ডোরা তাহলে এন ইকুয়ালস টু 6ই বসে যেত। কিন্তু যখনই 2n+1 ইউজ করতে যাব তখন এই কাজটা ঘটবে, একটা করে কমবে। আবার প্রশ্নে যদি আমি 2n-1 ইউজ করি তাহলে কি করবে, একদম ডিরেক্টলি বসে যাবে। এখন এখানে কোনটা ইউজ করছি, 2n-1, 2n-1, তাহলে কি হবে, ডিরেক্টলি বসে যাবে। তাহলে ডিরেক্টলি কত ছিল, চতুর্থ বলছিলাম, তাহলে এন এর জায়গায় কত বসছে, চতুর্থ 4 বসছে। ঠিক আছে, ওকে। এটার অ্যান্সার হচ্ছে অন্ধকারে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4.5 মিলিমিটার। নেক্সট, সরু চিড়ের মধ্য দিয়ে গমনের পর আলোক রশ্মি জ্যামিতিক ছায়াঞ্চলে প্রবেশ করাকে অপবর্তন বলে। অপবর্তনের সংজ্ঞা ওই যে কি বলে, শার্প ইটস এর ধাক্কা খেয়ে, শার্প ইটস যেটা ধাক্কা খেয়ে ওই যে আলোক রশ্মিগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে, সেটাকে আমরা বলি হচ্ছে অপবর্তন। যে আলোক রশ্মি আসতেছে এখান থেকে, এসে কি করে এখানে একটা ধাক্কা খায়, এই যে এখানে ধাক্কা খেয়ে, তাই বলছি সরু চিড়ের মধ্য দিয়ে গমনের পর আলোক রশ্মি জ্যামিতিক ছায়াঞ্চলে প্রবেশ করাকে এটাও বলতে পারো অপবর্তন, অথবা এই যে শার্প ইটস এর ধাক্কা খেয়ে আলোক রশ্মির বিচ্ছুরিত হওয়ার ঘটনাকে অপবর্তন বলে, এটাও বলতে পারো। ও, ভাই, এটা কি উজ্জ্বল অন্ধকার দুটো ডোরার ক্ষেত্রে প্রযোজ্য হবে? কোনটাই? ওই আগের সূত্রটা। অন্ধকার জাস্ট ধ্বংসাত্মক ব্যতিচার, এখানে n-1 কি বলতেছি না যে অন্ধকারের ক্ষেত্রে λ/2 এর বিজোড় গুণিতক হয়, অন্ধকারের ক্ষেত্রে। উজ্জ্বলের ক্ষেত্রে তো আচ্ছা, ডিরেক্টলি সূত্র হয়। ওই সূত্রটা বসাতে পারে। উজ্জ্বলের ক্ষেত্রে তো আলাদা সূত্র, n λ/d এটা সূত্র, আর এটা তো অন্ধকারের জন্য সূত্র। ওকে, একক রেখাচিত্রে আমার আর কোলাইতেছে না রে, 35, 13টা আছে এখন। জীবন আসলে, ওকে দাঁড়া পড়াইতেছি একটু। আচ্ছা দেখো, একক রেখা ছিদ্র। আচ্ছা, ল্যামডা তরঙ্গের দৈর্ঘ্যের আলো দ্বারা অপবর্তনের ফলে থিটা অপবর্তন কোণে অপবর্তন ঝালর তৈরি হলো। প্রথম অবম বিন্দু গঠনের শর্ত কোনটা? সহজ সূত্র। প্রথম অবম বিন্দুর কথা বলছে না, প্রথম অবম বিন্দু তার মানে n ইকুয়ালস টু কত, 1। অবম বিন্দুর কথা বলছে মানে অন্ধকারের জন্য। অন্ধকারের ক্ষেত্রে দেখো, একক রেখাছিদ্রের জন্য যেটা হয়, একক রেখাছিদ্রের জন্য ব্যতিচারের উল্টা ঘটবে। ব্যতিচারের উল্টা ঘটবে কিভাবে বলতেছি দেখো, ব্যতিচারের জন্য যেটা অবম ছিল, অপবর্তনের ক্ষেত্রে, একক চিরের দরুন অপবর্তনের ক্ষেত্রে সেটা কি হবে, উজ্জ্বলের জন্য প্রযোজ্য হবে। মানে মানে ওইটার তরঙ্গের। জন্য, হ্যাঁ ওইটার জন্য যেটা অন্ধকার এটার জন্য উজ্জ্বল, ওইটার জন্য যেটা উজ্জ্বল এটার জন্য অন্ধকার। তাহলে যেহেতু অবম বিন্দু বলছে, যেহেতু এটা অবম বিন্দু বলছে, তাহলে ব্যতিচারে কোনটা পড়ছিলাম, ব্যতিচারে হয়ে যাবে উজ্জ্বল। তাহলে উজ্জ্বল ডোরার জন্য সূত্রটা কি ছিল, তোমরা সূত্র পড়ছো যে ডেল এক্স ইকুয়ালস হচ্ছে এ সাইন থিটা, এরকম সূত্র কিন্তু প্রমাণ করা হয়েছে, ডেল এক্স ইকুয়ালস হচ্ছে এ সাইন থিটা। তাহলে ডেল এক্স এর জায়গায় আমরা কি লিখতে পারি, যেহেতু এটা অবম, অবম অপবর্তনের অবম, একক চিরের দরুন, তাহলে এটা কি হবে, ব্যতিচারের ক্ষেত্রে উজ্জ্বল। তাহলে উজ্জ্বলের ক্ষেত্রে ডেল এক্সটা কত, তো λ/2 এর জোড় গুণিতক, তাহলে λ/2 ইন্টু হচ্ছে 2n ইকুয়ালস হচ্ছে এ সাইন থিটা। ওকে, তাহলে টু, টু টু কাটা n ল্যামডা ইকুয়ালস হচ্ছে এ সাইন থিটা, এটা সূত্র লিখতে পারো। এখন কাহিনী দেখো, কত বলছে, n ইকুয়ালস টু 1 না, প্রথম অবম বিন্দুর জন্য বলছে। তাহলে ল্যামডা ইকুয়ালস টু এ সাইন থিটা, ল্যামডা ইকুয়ালস টু কি আসতেছে, এ সাইন থিটা, এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা, গ নাম্বারটা। নেক্সট, একটি ফ্রনহফার শ্রেণীর একক চিরের দরুন অপবর্তন পরীক্ষায় 6000 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো। তাহলে আমাদের দেখো তরঙ্গ দৈর্ঘ্য বলে দিছে, ওকে। চিরের বিস্তার তোমাকে বলে দিছে, চিরের যে বিস্তারটা অর্থাৎ এ এর ভ্যালুটা তোমাকে বলে দিছে। প্রথম অবমের জন্য অপবর্তন কোণ কত, প্রথম অবমের জন্য, তাহলে ব্যতিচারের উল্টা, ব্যতিচারের, ব্যতিচারের উজ্জ্বলের জন্য সূত্র হবে, প্রথম অবমের জন্য বলছে না, তাহলে ব্যতিচারের জন্য উজ্জ্বলের সূত্রটা হবে আবার একই সূত্র, এ সাইন থিটা ইকুয়ালস টু কত, এন ল্যামডা। এটা হচ্ছে সূত্র, মাত্র দেখে আসলাম। এ মানে কত, বিস্তারটা বলেই দিছে, 2.02 ইন্টু 10⁻⁻⁴ সাইন থিটা। এন কত এর জন্য বের করতে বলছে, প্রথম, তাহলে এন ইকুয়ালস টু কত, 1, তাহলে 1 ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য কত ল্যামডা, তাহলে কত, 6000 অ্যাংস্ট্রম আছে, তাহলে 6 ইন্টু 10⁻⁷। তো ক্যালকুলেশন করে এখান থেকে থিটা এর ভ্যালুটা বের করো, 0.17 ডিগ্রি পাও কিনা চেক করো। দেখ 0.17 ডিগ্রি আছে।
তোরা করবি না, আমি করি। হ্যাঁ, 0.17 ডিগ্রি, 0.17 ডিগ্রি পাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ একক চিরের দরুন অপবর্তনের ক্ষেত্রে অবমের শর্ত, আবারও সূত্র। একক চিরের দরুন অপবর্তনের ক্ষেত্রে অবমের শর্ত, এ সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে এন ল্যামডা। দেখ কোনটা আছে। এন ল্যামডাটাকে এভাবেও লিখতে পারি 2n × λ/2। ওই যে একটু আগেই তো সূত্র লিখে আসলাম, সো ক নম্বরটা সঠিক। একটি সমতল অপবর্তন গ্রেটিং এ, এইবার আসো অপবর্তন গ্রেটিং। অপবর্তন গ্রেটিং আর ব্যতিচার। অপবর্তন গ্রেটিং অপবর্তন গ্রেটিং আর ব্যতিচারের সূত্রগুলো সেম থাকবে। ব্যতিচারের সূত্রগুলো সেম থাকবে, অপবর্তন গ্রেটিং এর জন্য ব্যতিচারের সূত্রগুলো সেম থাকে। চলো বের করা যাক। একটি সমতল অপবর্তন গ্রেটিং ধ্রুবক বলে দিছে। গ্রেটিং ধ্রুবকটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? গ্রেটিং ধ্রুবকটা হচ্ছে ডি। গ্রেটিং ধ্রুবক হচ্ছে ডি। হ্যাঁ, গ্রেটিং ধ্রুবকটা ডি না? ইয়েস, গ্রেটিং ধ্রুবক হচ্ছে ডি মনে হয়। 0.004 সেন্টিমিটার বলে দিছে। প্রতি মিলিমিটারে রেখার সংখ্যা কত? প্রতি মিলিমিটারে রেখার সংখ্যা বের করতে বলছে। তাহলে প্রতি মিলিমিটারে রেখার সংখ্যা অর্থাৎ এন, এন বের করতে বলছে কততে? প্রতি মিলিমিটারে। তাহলে এন ইকুয়ালস টু সূত্র কি? একক চিরের অপবর্তন রেটিং এর জন্য এন ইকুয়ালস টু সূত্র হচ্ছে 1/d। ঠিক আছে, 1/d যদি বের করতে চাই সেন্টিমিটার থেকে, একটা কাজ করো, মিটারে নিয়ে যাও। তাহলে ডির মানটা হচ্ছে 0.004 সেন্টিমিটার ইন্টু, অর্থাৎ মিটারে যদি নিয়ে যায় 10⁻²। ওকে, নিয়ে গেলে কত আসতেছে দেখো তো। 2.5 × 10⁴। এটা কি পার মিটারে এত রেখা পাচ্ছি, এত রেখা 2.5 × 10⁴, অর্থাৎ প্রতি মিটারে এত রেখার সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, এখন আমরা একটা কাজ করতে পারি, এইটাকে কিসে নিয়ে যাবো এখন আমরা? এইটাকে নিয়ে যাব হচ্ছে মিলিমিটারে। তাহলে মিলিমিটারে নেওয়ার জন্য কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করো, 25। 25 তার হবে। মানে হচ্ছে 25, হ্যাঁ 25 মিলিমিটার। অর্থাৎ প্রতি মিলিমিটারে 25 পার মিলিমিটার, অর্থাৎ পার মিলিমিটারে কতগুলো রেখা পাচ্ছি? 25টি পাচ্ছি। প্রতি মিলিমিটারে কতগুলো রেখা পাচ্ছি? 25টি। তাহলে প্রতি মিলিমিটারে 25টি রেখা। প্রতি মিলিমিটারে কতগুলো রেখার সংখ্যা? 25টি রেখার সংখ্যা। সো অ্যান্সার কোনটা? ক নাম্বার। এই এককগুলো কিন্তু একটু খেয়াল রাখিস। অপবর্তন গ্রেটিং এ দেখো, অপবর্তন গ্রেটিং বলছে কিন্তু অপবর্তন গ্রেটিং ব্যতিচারের সমান হয় কিন্তু। তাহলে অপবর্তন গ্রেটিং এর চরমের শর্ত, তাহলে অপবর্তন গ্রেটিং আর ব্যতিচার সেম সেম। তাহলে অপবর্তন গ্রেটিং এর চরম মানে কি? ব্যতিচারের চরম। তাহলে ব্যতিচারের চরমের সূত্রটা কি ছিল? এ সাইন থিটা ইকুয়ালস টু এন ল্যামডা। তাহলে এখানে কি হবে? ডি সাইন থিটা হবে। এর জায়গায় কি হবে? ডি সাইন থিটা। তাহলে ডি সাইন থিটা এন ইকুয়ালস টু হচ্ছে এন ল্যামডা, প্রথমটা সঠিক। পরেরটা ডি সাইন থিটা ইকুয়ালস টু 2n+1 λ/2, এটা সঠিক না। কেন সঠিক নয়? কারণ এইটা তো অন্ধকারের জন্য। এটা কার জন্য? এটা অন্ধকারের জন্য, সো এটা সঠিক না। কারণ আমরা পড়ছি অপবর্তন গ্রেটিং ব্যতিচারের সূত্রের সমান হবে। তাহলে ব্যতিচারের সূত্রে এখানে বলছে অপবর্তন গ্রেটিং এর চরমের জন্য বের করতে বলছে। তাহলে চরমের জন্য কি? ব্যতিচারের যে চরম ছিল অপবর্তনের সেম চরম, ওই গ্রেটিং এর সেম চরম সেম সেম হবে। তাহলে এর জায়গায় জাস্ট ডি বসবে, পরেরটা অন্ধকার, সো বসবে না। আবার ডির জায়গায় আমরা কি লিখতে পারি? দেখো, ডি ইকুয়ালস টু কি লিখতে পারলাম? 1/n লিখতে পারলাম। আবার ডি ইকুয়ালস টু কি লেখা যায়? a+b লেখা যায় কিন্তু। তাহলে ডি এর জায়গায় আমরা যদি a+b বসাই দিই, সাইন থিটা এন ইকুয়ালস টু কি? এন ল্যামডা। সো দুইটাই সঠিক, সো 1, 3 সঠিক। নেক্সট, 2 মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি একক চিরের দরুন অপবর্তন পরীক্ষায় 5800 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো। প্রথম অবমের জন্য অপবর্তন কোণ কত? চলো, একক চিরের দরুন অপবর্তন বলছে। একক চিরের দরুন অপবর্তন, একক চিরের দরুন অপবর্তন, তাহলে আমাদের কি হবে? ব্যতিচারের উল্টা হবে। একক চিরের দরুন অপবর্তন মানে হচ্ছে ব্যতিচারের উল্টা। তাহলে কি বলছে? প্রথম অবমের জন্য। তাহলে প্রথম অবম বললে, হ্যাঁ প্রথম অবম বললে উজ্জ্বল হবে, ব্যতিচারের উজ্জ্বলটা। হ্যাঁ বল কি? এটা একটা বের করছিলেন। এটা করছি একবার। ও আচ্ছা, 0.17 ডিগ্রি। এটা আবার একটু আলাদা, একই প্রশ্ন কিন্তু দেখো কোনটা আলাদা আছে। আচ্ছা করি। ডি সাইন থিটা ইকুয়ালস টু কি? এন ল্যামডা, সূত্র। ওকে, তাহলে ডির মানটা কত? 2 মিলিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, এটা হচ্ছে ডির ভ্যালুটা।
তাহলে 2 মিলিমিটার 2 × 10⁻³ সাইন থিটা আমরা বের করব। এন হচ্ছে কত, 1 এর জন্য বের করতে বলছে, তরঙ্গ দৈর্ঘ্য কত, 5800 অ্যাংস্ট্রম ইন্টু 10⁻10। ওকে, সেখান থেকে থিটা এর ভ্যালুটা যদি বের করি তাহলে অবশ্যই মনে হয় 0.017 ডিগ্রি পাবো। নেক্সট, কেন্দ্রীয় চরমের উভয় পার্শ্বের প্রথম ক্রমের অবমের মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত? কেন্দ্রীয় চরমের উভয় পার্শ্বে, কেন্দ্রীয় চরম, ওকে, তার মানে উপরের উদ্দীপকের সাথে প্রশ্ন এটা। এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা, সিএম রাখলাম। তাহলে কেন্দ্রীয় চরমের উভয় পাশে, কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রম অবমদ্বয়ের মধ্যবর্তী কৌণিক দূরত্ব, তাহলে এটা একটা পাইলাম ফার্স্ট ক্রম, এদিকে একটা পাইলাম ফার্স্ট ক্রম, তাহলে এটা এখান থেকে আমরা যদি বের করতে চাই কৌণিক দূরত্ব, এটা হচ্ছে আমাদের যতটুকু হবে, এখান থেকে এটুকু কি হবে, ততটুকুই হবে। তাহলে প্রথম ক্রমের অবমদ্বয়ের মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত সেটা বের করতে বলছে। সো আমি যদি θ1 বের করি, টোটালটা হচ্ছে থিটা, টোটালটা হচ্ছে কি থিটা, তাহলে থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2θ1। ওকে, তাহলে প্রথম ক্রমের অবমদ্বয়ের মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত? চলো, ডি সাইন θ1 ইকুয়ালস টু হচ্ছে n ল্যামডা। যেহেতু অবমের কথা বলছে না এখানে, হ্যাঁ প্রথম ক্রমের অবমের কথা বলছে, এর জন্য ওই যে ব্যতিচারের সূত্রটা, উজ্জ্বলের সূত্রটা লিখলাম, ডি সাইন থিটা n ইকুয়ালস টু হচ্ছে n ল্যামডা। এখান থেকে আমাদের ডির মানটা প্রশ্নে দেওয়া ছিল। ওকে, এখান থেকে আমরা কি করতে পারি, θ1টা বের করতে পারি, ইয়েস θ1টা বের করতে পারি। θ1টা বের করার পর কি করতে পারি, তার সাথে 2 গুণ করে দিতে পারি, 2 × θ1। দেখি তো, একটু চেক করো তো কত আসে। θ1 তো এখানেই বের করছিলাম, এটা একটু চেক করি দাঁড়া। জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স ওকে, তার সাথে 2 গুণ করে দিই, 0.03 আসতেছে, অ্যান্সার তো মিলে না। জি ভাই, 0.03323। কৌণিক দূরত্ব কত, ঠিকই তো বের করছি, কৌণিক দূরত্ব 0.033, কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রমের অবমদ্বয়ের মধ্যবর্তী, প্রথম ক্রমের অবমদ্বয়ের মধ্যবর্তী কৌণিক দূরত্ব, সবই ঠিকঠাক আছে। আগের প্রশ্নটা চেক করি, ঠিকই তো আছে, ভুল নাই, আমরা ভুল করি নাই। ওকে, আমার আর মাথায় কাজ করতেছে না। অসমবর্তিত আলোকরশ্মিকে সমবর্তিত আলোকরশ্মিতে রূপান্তর করা সম্ভব কোন প্রক্রিয়ায়? সমাবর্তন প্রক্রিয়ায়। অসমবর্তিত আলোকরশ্মিকে সমবর্তিত করে, সংজ্ঞা কিন্তু সিকিউ কতে আসে। অসমবর্তিত আলোকরশ্মিকে সমবর্তিত আলোকরশ্মিতে পরিণত করে কে? সমবর্তন প্রক্রিয়ায়, সমবর্তনে। আর সমবর্তন কিন্তু কেবলমাত্র অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে হয়। এটা কেবল অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে হয়। তাহলে অসমবর্তিত আলোকরশ্মিকে সমবর্তিত করে কে? সমবর্তন প্রক্রিয়া করে, এটা কেবলমাত্র অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে হবে। এবং তুমি যদি বলা হয় শব্দ তরঙ্গের কি সমবর্তন করা পসিবল, শব্দ তরঙ্গের সমবর্তন পসিবল নাই, কারণ এটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, শব্দ তরঙ্গটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, যার জন্য পসিবল না। ম্যালাসের সূত্রের কোনটি সঠিক? ম্যালাসের সূত্রটা হচ্ছে আই ইকুয়ালস টু হচ্ছে আই নট কজ স্কয়ার থিটা, এটা হচ্ছে ম্যালাসের সূত্র। যদি এটাকে তুমি হচ্ছে গ্রাফিক্যালি দেখতে চাও, তাহলে গ্রাফিক্যালি দেখলে হবে এরকম হবে, গ্রাফ যদি দেখতে চাও, এদিক বরাবর কি থাকে, আই থাকে, এদিক বরাবর মনে হয় সময়টা থাকে, টিটা থাকে। গ্রাফিক্যালি দেখতে হলে এরকম পাওয়া যায়, আই কলস টু আই নট কজ স্কয়ার থিটা। বাট যদি তুমি আই নটটাকে উঠাই দিতে চাও, তাহলে আই সমানুপাতিক হচ্ছে কি পাবা, কজ স্কয়ার থিটা, এটা আই সমানুপাতিক কজ স্কয়ার থিটা। খ নম্বর হচ্ছে সূত্র, ম্যালাসের সূত্র, এটা হচ্ছে ম্যালাসের সূত্র। পানির প্রতিসরণাঙ্ক দেয়া আছে, সমবর্তন কোণে আলোকরশ্মি আপাতিত করলে প্রতিসরণ কোণ কত হবে? ভালো করে খেয়াল করো, সমবর্তনের বিষয়টা আমি একটু জাস্ট বলে দিই চিত্র অঙ্কন করে। এটা হচ্ছে কি, অসমবর্তিত আলোকরশ্মি। এখানে কি হচ্ছে, অসমবর্তিত আলোকরশ্মি, এটা হচ্ছে অসমবর্তিত আলোকরশ্মি। যেন একটা অসমবর্তিত আলোকরশ্মি একটা তলে আপাতিত হয়েছে, আপাতিত হওয়ার পর কিছু অংশ সমবর্তিত হবে, মানে প্রতিসরিত হবে, আর কিছু অংশ কি হবে, প্রতিফলিত হবে, কিছু অংশ প্রতিসরিত হবে, কিছু অংশ প্রতিফলিত হবে। তাহলে যে কোণে আলোকরশ্মিটা আপাতিত হচ্ছে, অসমবর্তিত আলোকরশ্মিটা আপাতিত হচ্ছে, সেই আপাতন কোণটাকে আমরা বলতেছি হচ্ছে আইপি। আর যে কোণে প্রতিসরিত হচ্ছে, প্রতিসরণ কোণটাকে আমরা বলতেছি হচ্ছে আর। এন্ড আমরা জানি যেটা প্রতিফলন হয় সেটা হচ্ছে আপাতন কোণ আর প্রতিসরণ কোণ সমান হয়। তার মানে এটা আইপি, এটা যদি আইপি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি। এন্ড আমরা একটা সূত্র প্রমাণ করি যে আইপি প্লাস আর হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আইপিটাই হচ্ছে সেই সমবর্তন কোণটা, এটাই কি আমাদের সেই সমাবর্তন কোণটা, সমবর্তন কোণ।
আইপিটা হচ্ছে সমবর্তন কোণ, আর আরটা হচ্ছে প্রতিসরণ কোণ। আরটা কি? আরটা হচ্ছে প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ, প্রতিসরণ। তাহলে প্রশ্নে বলছে প্রতিসরণ কোণ কত হবে সেটা বের করতে বলছে। তাহলে পানির প্রতিসরণাঙ্ক কত? 1.33। পানির প্রতিসরণাঙ্কটা কত হচ্ছে? 1.33। এখান থেকে আমাকে ফার্স্টে পানির সমবর্তন কোণ বের করতে হবে। সেই সমবর্তন কোণ থেকে আমার কি বের করতে হবে? প্রতিসরণ কোণ। এখন সমবর্তন বের করার জন্য একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে ট্যান থিটা আইপি ইকুয়ালস টু হচ্ছে মিউ। ট্যান থিটা আইপি ইকুয়ালস টু হচ্ছে মিউ। মিউ হচ্ছে কোনটা? এটা যদি 1 নম্বর হয়, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 2 নম্বরের প্রতিসরণাঙ্ক এটা হচ্ছে মিউ 2টা। ট্যান থিটা আইপি ইকুয়ালস টু মিউ 2। ধরো শূন্য, এই 1 নম্বরটা অবশ্যই হালকা মাধ্যম হওয়া লাগবে। এটা অবশ্যই কি হওয়া লাগবে? হালকা। আর এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম হওয়া লাগবে। তাহলে ট্যান থিটা আইপি ইকুয়ালস টু কার জন্য? মিউ 2-র জন্য। তাহলে ঘন মাধ্যম বলতে এখানে কি হবে? পানিটাই আছে শুধুমাত্র, সো পানিটাই বসে যাবে। তাহলে আইপি ইকুয়ালস টু কি হবে? ট্যান ইনভার্স মিউ 2। মিউ 2 মানে হচ্ছে 1.33। ওকে, ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে কত, একটু দেখি তো। 53.53 ডিগ্রি। 53 ডিগ্রি পাচ্ছি। এটা কি পাইলাম? সমবর্তন কোণ পাইছি। আমাদেরকে বের করা লাগবে প্রতিসরণ কোণ। তাহলে প্রতিসরণ কোণ বের করার সিস্টেমটা কি? আইপি প্লাস আর হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আরটা আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে 53 ডিগ্রি বিয়োগ করে দাও। 90 - 53, তাহলে আমাদের পাবো হচ্ছে 36 বা 37 ডিগ্রি। তো আমাদের অ্যান্সার হবে প্রতিসরণ কোণটা হচ্ছে 37 ডিগ্রি। তো অ্যান্সার হবে 37 ডিগ্রি। প্রতিসরণ কোণটা কত হবে? 37 ডিগ্রি। এটা আমাদের পরীক্ষাতেও দিব, মানে এক্সাম ব্যাসের প্রশ্নেও দিব, ধরে রাখছি। মানে 53 ডিগ্রি দাগানো কেন এটা? ভুল হতে তা পারে, টেস্ট পেপার যে সঠিক হবে তা তো না। টেস্ট পেপারে ভুল থাকতেই পারে। ভাই আজকে শেষ করেন। আর না, পারতেছি না। 44, 45, 46, 47, 46টা আছে রে। ও, কয়টা? এখনো 46টা আছে। ভাই আফসাই ভাই, আর না ভাই, প্লিজ। আরে না, 2টা আছে। দেখ, পরবর্তী প্রশ্নটা, হীরকের প্রতিফলক তলে একটা আলোকরশ্মি 56 ডিগ্রি কোণে আপাতিত হয় এবং হীরকের মধ্যে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ 11 ডিগ্রি পাওয়া গেলে হীরকের প্রতিসরণাঙ্ক কত? হীরকের প্রতিফলক তলে দেখো, এইটা হচ্ছে হীরকের প্রতিফলক তলটা। এইটা আমাদের এখানে নিচেই আছে কি? হীরক। ওকে, বিভেদ তল অঙ্কন করছি, অবিলম্ব অঙ্কন করলাম। এখন আলোক রশ্মিটা আপাতিত হইছে। ফার্স্ট অফ অল আলোক রশ্মিটা আপাতিত হইলো, আপাতন কোণ। ওকে, এটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ, এখান থেকে কিছু পরিমাণ আলো কি হবে? প্রতিফলিত হবে। প্রতিফলিত হবে। ওকে, হীরকের প্রতিফলক তলে একটি আলোক রশ্মি 56 ডিগ্রি কোণে আপাতিত হয়, তাহলে আয়ের ভ্যালুটা কত? 56 ডিগ্রি। হীরকের মধ্যে প্রতিসরণ কোণটা কত? 11 ডিগ্রি, তাহলে আরটা কত? 11 ডিগ্রি। ওকে, আলোক রশ্মিটা কোথায় আসতেছে? এক মাধ্যম থেকে কোথায় যাচ্ছে? হিরণ না, হীরকের মধ্যে যাচ্ছে, অর্থাৎ 2 নম্বর, অর্থাৎ হীরকে যাচ্ছে। হীরকের প্রতিসরণাঙ্ক কত? তার মানে আমাকে বের করতে হবে মিউ 2টা কত হবে, তাই তো? ওকে, নো প্রবলেম। আলোক রশ্মিটা যাচ্ছে হচ্ছে 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে। সূত্র কি? সাইন আই ডিভাইডেড বাই হচ্ছে সাইন আর। সাইন আই ডিভাইডেড বাই হচ্ছে সাইন আর। তো আমরা যদি বের করি এখানে সাইন 56 ডিগ্রি, যদি একটু লিখি, সাইন 56 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে সাইন 11 ডিগ্রি। ওকে, কত আসতেছে? সাইন সাইন 56 ডিভাইডেড বাই হচ্ছে সাইন 11, 4.34 আসতেছে। 4.34। ওকে, তাহলে এটা কি পাইলাম? 1 নম্বর মাধ্যমের সাপেক্ষে 2 নম্বর মাধ্যমের প্রতিসরণাঙ্ক। তাহলে 2 নম্বর মাধ্যমের মূলত কি প্রতিসরণাঙ্কটাই পাচ্ছি কত? 4.34। তো আমাদের অ্যান্সারটা কত হবে? হীরকের প্রতিসরণাঙ্ক হবে 4.34। এখন আমাকে কি বের করতে বলছে? হীরকের সমবর্তন কোণ। আমরা জানি কি সমবর্তন কোণ বের করার ওয়েটা কি? ট্যান থিটা আইপি ইকুয়ালস টু কি? ট্যান থিটা আইপি ইকুয়ালস টু হচ্ছে যে প্রতিসরণাঙ্কটা মিউ 2, যেটা ঘন মাধ্যম হবে। ওই যে আমরা বলছিলাম এটা 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে এখানে কোনটা হবে? মিউ 2টা হবে। তো আমাদের থিটা আইপি ইকুয়ালস টু হচ্ছে ট্যান ইনভার্স মিউ 2। মিউ 2-র মানটা মাত্র বের করছি 4.34। তো ক্যালকুলেশন করলে 77 ডিগ্রি পাবা। তাহলে সমবর্তন কোণটা কত আসতেছে? 77 ডিগ্রি। ও মাই গড, শেষ শেষ শেষ। হ্যাঁ,
বল। ভাইয়া চলতরিৎ থেকে একটা প্রশ্ন ছিল, সরি স্থির তড়িৎ। বল, যদি সহজ হয় তাহলে অ্যান্সার দিব, নাইলে দিব না। ভাইয়া এই সমান্তরাল পাত ধারকের মধ্যে যখন ওই একটা পাত প্রবেশ করানো হয় তখন যে আহ, ধারকত্ব বের করার যে সূত্রটা, ওই এপসাইলন নট এ ডিভাইডেড বাই হচ্ছে ডি মাইনাস টি ইন্টু 1 - 1/k, এই যে এই সূত্রটা হুম হুম এইটার মধ্যে আহ এটা হলো একটা ভায়া সিকিউ সলভ করাইছিল সরকারি আজিজুল হক কলেজ বগুড়া। তো এখানে হচ্ছে ভায়া হচ্ছে C1 C2 বের করে সমান্তরালে করে দিচ্ছে, কিন্তু এটা একটা দেখলাম যে চট্টগ্রাম বোর্ডে আসছিল, এটা হচ্ছে ওই সূত্র দিয়ে করছে। প্রথমে C1টা বের করে C2টা তারপর বের করছে। কোনটা দিয়ে করবো তাহলে? প্রশ্নটা আমার একটু দেখা লাগবে, বুঝছিস? তুই আমাকে প্রশ্নটা এটা তো পাঠা, আমি তোকে অ্যান্সার দিচ্ছি। এখন আসলে পসিবল না, আমার খাওয়া দাওয়া করিনি আমি এখন, আমার এমনিও ভালো লাগতেছে না। আমি খাওয়া দাওয়া করে তুই প্রবলেমটা পাঠায় রাখ, তারপর তোকে আমি অ্যান্সার দিয়ে ঘুমাবো, সমস্যা নেই। জি ভাইয়া, তাহলে মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। ওকে, আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। টাটা, পড় সবাই। নেক্সট হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান।